আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছো। তো অলরেডি হচ্ছে আমাদের একটা লেকচার হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের লেকচার 2। সো গত লেকচারে আমরা মূলত আমাদের ২ টা বলের লব্ধি, তারপর সেগুলোর কোণ নির্ণয় করা নিয়ে কথাবার্তা বলছি। সো আজকে আমরা শুরু করব হচ্ছে কোণ নির্ণয় নিয়েই, এবং আজকের পুরো ক্লাসটাতে আসলে কোণ রিলেটেড অনেক কিছুই থাকবে। তো কোণ নিয়ে আমাদের কিরকম কাজ? দেখো, তুমি যখন হচ্ছে চ্যাপ্টার 7 পড়ছো, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, তখন তুমি একটা জিনিস শিখছিলে, যেমন ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, তো তুমি কি শিখছিলা? যে ধরো এ এর বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, সি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি। তুমি শিখছিলা ত্রিভুজের সাইন ল। ত্রিভুজের সাইন ল কি বলে? যে এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, তাই না? এটা কি ছিল? এটা ছিল ত্রিভুজের সাইন সূত্র। তাহলে ত্রিভুজের যে সাইন সূত্রটা আছে, যেহেতু আমরা চাইলেই ভেক্টরগুলোকে মানে ভেক্টর আর তার লব্ধি, যেমন হচ্ছে আমাদের কাছে যেটা ভেক্টর আছে পি আর কিউ, এদের লব্ধি তাহলে কোন বরাবর হবে? নিশ্চয়ই লব্ধিটা হবে এইভাবে। তাহলে লব্ধি আর হবে কি? তৃতীয় বাহু দ্বারা নির্দেশিত হবে লব্ধি আর। তাহলে যেহেতু আমরা ভেক্টরের লব্ধিকে ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, যেখানে ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি একই মানে ও দিকে একটি নির্দিষ্ট ক্রমে দুইটা বল নির্দেশ করে, পি কিউ নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে মানে ওদিকে লব্ধি নির্দেশ করে, তাই না? তাহলে এই যে তিনটা বল পি কিউ আর, এদেরকে যেহেতু আমরা একটা ত্রিভুজের সাহায্যে প্রকাশ করতে পারতেছি, লব্ধি ত্রিভুজ সংক্রান্ত যে সূত্র সেটা হেল্প নিয়ে, তাহলে নিশ্চয়ই আমরা সিম্পলি কি করতে পারি? এই যে আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো আছে সেগুলো আসলে কি এই বলগুলোর মান, বলগুলোর ম্যাগনিটিউড। তাহলে আমরা চাইলে ইজিলি হচ্ছে এই পি কিউ এবং আর কে এখানে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এ বি সি এর বদলে আমরা এখানে পি কিউ আর বসা দিতে পারি। তাহলে তখন আমরা কি পাই? পি বাই সাইন এ equals to q by sin b equals to r by sin c। আচ্ছা, এখন এটা আমরা পাচ্ছি ত্রিভুজ সূত্র থেকে, তাই না? আচ্ছা, আমরা একদম সিম্পলি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এই যে এবিসি কোণগুলো আছে, এই এবিসি কোণগুলোর স্পেশাল তাৎপর্য আছে। এই তাৎপর্যটা আমরা টের পাবো যদি হচ্ছে আমরা একটু তোমার আমাদের যে সামান্তরিক সূত্র আছে, সেই সামান্তরিক সূত্র থেকে এইখানে আসি তখন। তো চলো আমরা একটা আমাদের সামান্তরিক সূত্রটা একটু দেখে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পি আর কিউ বলের লব্ধিটাকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। তো যেহেতু আমরা পি গ্রেটার দেন কিউ পাচ্ছি, এই জন্য দেখা যাবে কি যে আমাদের লব্ধিটা বড় বলের দিকে ঝুঁকে আছে। পি যেহেতু কিউ থেকে বড়, এজন্য আমাদের লব্ধিটা বড় বলকে ফেভার করে, পি কে ফেভার করে, এজন্য পি এর দিকে খানিকটা ঝুঁকে আছে। ছবি দেখে বুঝতে পারতেছি ঝুঁকে আছে। ম্যাথমেটিক্যালি কিভাবে ব্যাখ্যা করা যায়? পি আর আর এর মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা কোণটা কিউ আর আর এর মধ্যবর্তী কোণ বিটা থেকে বড়। তাহলে আলফা হচ্ছে লেস দেন বিটা। ঝুঁকে আছে তার মানে এই ডিস্টেন্সটা কম, কৌণিক দূরত্বটা আলফা কম। তাহলে আলফা ইজ লেস দেন বিটা। ওকে, আচ্ছা, এই যে দেখো আলফা ইজ লেস দেন বিটা। আচ্ছা, এখন এই যে আমাদের লব্ধিটা বৃহত্তর বলের দিকে ঝুঁকে আছে, পুরো যে সিস্টেমটা আছে, এই পুরো সিস্টেমটাতে আমরা সেম এই কাজটা করতে চাই। তো ধরো আমাদের যে লব্ধিটা আছে, সেই লব্ধিটা পি বলের সাথে আলফা কোণ তৈরি করছে, আর কিউ বলের সাথে বিটা কোণ তৈরি করছে। ঠিক আছে? এই আলফা কিন্তু অন্তর্ভুক্ত কোণ পুরা যে আলফা আছে সেটা না, এখানে কিন্তু টোটাল অন্তর্ভুক্ত কোণ কত? আলফা প্লাস বিটা। গত ক্লাসে পড়ছি অন্তর্ভুক্ত কোণ শুধুই আলফা। সো মুখস্থ করলে কিন্তু তোমরা এই কনসেপ্ট বুঝবা না, গলায় ফেলবে। মুখস্থ করা কিন্তু কিছু না, আমরা বুঝবো। আমাদের এখানে আলফা কি? আমাদের এখানে আলফা হচ্ছে পি আর আর এর অন্তর্ভুক্ত কোণ, বিটা কি? কিউ আর আর এর অন্তর্ভুক্ত কোণ। ওকে, আচ্ছা, তাহলে যে আমরা একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকে আমাদের বিও আর এসি এরা পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ, এই জন্য এই কোণটা বিটা হইলে এই কোণটাও বিটা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে ত্রিভুজ আছে এখানে একটা, এই ত্রিভুজের হেল্প নিব। ত্রিভুজ ও এসি, এই ত্রিভুজের হেল্প নিব। ঠিক আছে? আচ্ছা, তো ভাই দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা যদি হচ্ছে কিউ হয়, অবভিয়াসলি এটাও কত? এটাও হচ্ছে কিউ, তাই না? সামান্তরিক ত্রিভুজ সূত্র যেভাবে ব্যাখ্যা করো না কেন, পি কিউ আর, একটু আগে আমরা যেটা বলতেছিলাম। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এখানে অবভিয়াসলি আমরা এই যে লটা আছে, এই লটা অ্যাপ্লাই করতে পারবো। তো একটা জিনিস তার আগে খেয়াল করে ফেলো, এই কোণটা আলফা এই ত্রিভুজের, এই কোণটা বিটা, তাহলে অবশিষ্ট থাকে এই কোণটা কত হবে? 180 বা পাই মাইনাস আলফা প্লাস বিটা। একটা কোণ আলফা, একটা কোণ বিটা, তাহলে বাকি থাকা কোণটা কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি। তাহলে কত হবে? পি বাই পি এর অপোজিট অ্যাঙ্গেল কত? বিটা।
তাহলে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই কিউ এর অপোজিট অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই আর এর অপোজিট অ্যাঙ্গেল কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আচ্ছা, তাহলে কত আসবে? পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন পাই মাইনাস থিটা সমান সমান কত? সাইন থিটা সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা দুইভাবে কাজে লাগাবো। একটা তো হচ্ছে এই যে অরিজিনাল চেহারা আছে, সে অরিজিনাল চেহারাটা কাজে লাগাবো। এই যে এখানে এর অরিজিনাল চেহারা আছে, এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটাকে আমরা কাজে লাগাবো। তো এটা একটু মনে রাখার একটা টোটকা বলে দিই, যদি হচ্ছে কারো ঠাস করে ধরতে কষ্ট হয়। দেখো, প্রতিটার নিচে আমরা কোন অ্যাঙ্গেল ইউজ করতেছি? তিনটা ফোর্স আছে না এখানে, পি কিউ আর আর। এই তিনটার ভিতরে আমি যে কোনো একটা ফোর্সের নিচে অপর দুইটার মাঝখানের অ্যাঙ্গেল ইউজ করতেছি। যেমন পি এর নিচে ইউজ করতেছি, দেখো পি এর নিচে ইউজ করতেছি কিউ আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল, কিউ এর নিচে ইউজ করতেছি পি আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল, আবার আর এর নিচে ইউজ করতেছি পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল। খেয়াল করছো? আচ্ছা, ঠিক আছে, এবার এটার একটা অনুসিদ্ধান্ত। কি অনুসিদ্ধান্ত? দেখো ভাই, আমরা যদি এখান থেকে পি এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করা উচিত? সাইন বিটাকে এখানে আর এর সাথে লাগায় দেওয়া উচিত। তাহলে পি ইকুয়ালস টু কত? আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, তাই না? তাহলে পি ইকুয়ালস টু কত? আচ্ছা, এরপরে আবার কিউ এর ভ্যালু সেম হইতে আসবে আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই জিনিসটার কাহিনী কি? কাহিনী হচ্ছে যে কোনো একটা বল ইকুয়ালস টু কত? লব্ধি ইন্টু সাইন অপোজিট অ্যাঙ্গেল। যে কোনো একটা বল ইকুয়ালস টু কত? লব্ধি ইন্টু সাইন অপোজিট অ্যাঙ্গেল। দেখো, কিউ এর জন্য নিছি আমরা আলফা, কিউ এর জন্য নিছি আলফা, পি এর জন্য নিছি বিটা। তাহলে সাইন অপোজিট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন টোটাল অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, সো হোপফুলি দুটা ফর্মুলা কিভাবে আসছে, কেন আসছে বুঝতে পারছি। আমরা এখন এগুলো অ্যাপ্লাই করতে চাই, এগুলো ইউজ করতে চাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ দেখো কি বলতেছে। এটা ইংলিশ কোশ্চেন ছিল। তোমরা আইওটিতে মাঝে মধ্যে, আইওটির পরীক্ষাটা ইংলিশই তো হয়, মাঝে মধ্যে না, অলওয়েজ ইংলিশই হয়। সো যারা হচ্ছে তোমরা আইওটি অ্যাসপাইরেন্ট, তোমাদের উচিত হচ্ছে ইংলিশ কোশ্চেনগুলো দেখা, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেনগুলো একটু ধরন অন্যরকম। তুমি যদি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক মতো না জানো, টার্মিনোলজি না জানো, প্রশ্নই পড়তে পারবে না, সলভ তো করতেই পারবে না। সো এই জন্য হচ্ছে আমাদের এখানে ইংলিশগুলো দেওয়া থাকে। বাট আমরা চলো সরাসরি বাংলা যে ট্রান্সলেশনটা দেওয়া আছে সেটার দিকে তাকাই। পরীক্ষার খাতায় কিন্তু, পরীক্ষার প্রশ্নে কিন্তু বাংলা ট্রান্সলেশন দেওয়া থাকবে না, শুধু ইংলিশ প্রশ্ন দেওয়া থাকবে। আচ্ছা, তো আমাদের কাছে যে দড়ি আছে, এখানে আমরা দুইটা মানে আমাদের যে নৌকাটা আছে, নৌকাটাকে আমরা দুইটা দড়ি ব্যবহার করে টানতেছি। এটা হচ্ছে ঘটনা। এই যে নৌকাটা আছে, এই নৌকাটাকে দুইটা দড়ি ব্যবহার করে টানা হইতেছে। একটা কত? একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ। এখানে টি দিছে, আমরা হচ্ছে কিউ ধরলাম। প্রশ্ন তার উল্লেখ করে না? আচ্ছা, প্রশ্ন বলে দিছে একটা পি আর একটা টি। আচ্ছা, তো এই পি আর টি এদের কারণে যে লব্ধিটা পাওয়া যাচ্ছে, সেই লব্ধিটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের নৌকাটাকে ঠিক সোজা সামনে নিয়ে যাওয়া, অর্থাৎ এই এ বরাবর ক্রিয়া করে। লব্ধিটা হচ্ছে F1, সেটা কোন বরাবর কাজ করে? এ বরাবর কাজ করে, অর্থাৎ নৌকাটাকে খাড়া সোজা সামনে নিয়ে যাচ্ছে, সমান্তরালে নিয়ে যাচ্ছে, হরাইজন্টালি। ঠিক আছে, আচ্ছা, তো চলো আবারও প্রশ্ন পড়া শুরু করি। তাহলে এই লব্ধি বল F1, এটার মান দেওয়া আছে, কত বলা আছে? এটা 80 পাউন্ড, যেটা এ বরাবর, অর্থাৎ একদম সোজা সমান্তরালে কাজ করতেছে। আমাদেরকে পি বলের মান বের করতে হবে। পি বলের মান এমনভাবে বের করতে হবে যেন পি এর মানটা সর্বনিম্ন হয়। পি বলের মানটা এমনভাবে বের করতে হবে যেন পি বলের মানটা সর্বনিম্ন হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে একটা কোণ বলে দিছে। পি আর টি দুইটা লব্ধির সাথে দুইটা আলাদা আলাদা কোণ তৈরি করবে। এর মধ্যে একটা কোণ বলে দিছে। একটা কোণ কত? একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টি হচ্ছে কত কোণ তৈরি করতেছে? টি হচ্ছে ফোর্সের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। এই কোণটা কত? 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে
মধ্যবর্তী রিলেশন আচ্ছা, তা আমাদেরকে সিম্পলি বলতেছে যে একটা কথা আর কি হিন্ট দিয়ে দিছে যে তুমি যদি পি এর ভ্যালু আসলেই সর্বনিম্ন করতে চাও তাহলে তোমাকে পি আর টি এর মাঝখানের যে কোণটা, এই কোণটা এটার ভ্যালু হচ্ছে একটা নির্দিষ্ট কোণ থেকে পাবা, এই ভ্যালুটা বের করতে হবে। এই ভ্যালুটা বের করতে হবে তা না, মানে পি আর টি এর মধ্যবর্তী কোণ যে থিটা আছে, টোটাল কোণটা যে আছে পি আর টি এর মধ্যবর্তী টোটাল কোণ থিটা, এই থিটা কোণটা তুমি কিছু একটা নিলে তুমি পি এর মান সর্বনিম্ন হবে, অর্থাৎ কোণ নিয়ে কাজ। সহজ করতে হিন্টে দিছে কোণ নিয়ে, যে তুমি কোণ নিয়ে কাজ করলে পি এর নাম সর্বনিম্ন করতে পারবো। তো চলো আমরা দেখি, আমরা মাত্র সূত্র পড়ছি এই জন্য আমরা জানি যে কোনো একটা বল ইকুয়ালস টু কত, লব্ধি বল ইন্টু সাইন অপোজিট অ্যাঙ্গেল, তাহলে পি এর অপোজিট অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, ডিভাইডেড বাই সাইন টোটাল অ্যাঙ্গেল। আচ্ছা, তো ধরো আমরা টোটাল অ্যাঙ্গেলটাকে থিটাই বললাম, টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা থিটাই বললাম, পি আর টি এর মধ্যবর্তী যে টোটাল যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বললাম থিটা, তাহলে সাইন থিটা, সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি কষ্ট কত, এফ ওয়ান ইন্টু সাইন 30 ডিগ্রি বাই সাইন থিটা। এখন এই যে দেখো তুমি পি এর ভ্যালু যদি মিনিমাম করতে চাও, এফ ওয়ান এর ভ্যালু তো কনস্ট্যান্ট, এখানে তো আর মিনিমাম করার কিছু নাই, তাহলে এই যে ফ্র্যাকশনটা এখানে সবই কনস্ট্যান্ট, জাস্ট ডিনোমিনেটরে একটা আননোন পার্ট আছে সাইন থিটা। তাহলে পি এর ভ্যালু মিনিমাইজ করতে চাইলে তোমাকে এই হরে থাকা আননোন পার্টটা এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সবচেয়ে বড় করতে হবে, কারণ একটা ভগ্নাংশ ছোট হয় কখন, যখন এর হর সবচেয়ে বড় হয়। তাহলে সাইন থিটার রেঞ্জ কত ভাইয়া, সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাই না? সাইন থিটার রেঞ্জ কত, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে যদি যদি আমি পি কে মিনিমাইজ করতে চাই, সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম বসাইতে হবে, তার মানে সাইন থিটার ভ্যালু কত বসাইতে হবে, সাইন থিটার ভ্যালু 1 বসাইতে হবে, সাইন থিটার ভ্যালু 1 বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত আসলো, এফ ওয়ান এর ভ্যালু কত 80, সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, সাইন থিটার ভ্যালু 1, তাহলে সব মিলিয়ে কত আসতেছে 40 পাউন্ড। ওকে, আচ্ছা, আশা করি তাহলে বুঝতে পারছো ফুল ম্যাথটা, তো খুবই সিম্পল কিন্তু খুবই ইজি। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, নেক্সট ম্যাথে বলতেছে আমাদের কাছে একটা বেলুন আছে, এই বেলুনের এই বেলুনকে হচ্ছে আমরা একটা লব্ধি বল 350 পাউন্ড দিয়ে স্থির রাখতেছি, অর্থাৎ একদম বেলুনটা যেহেতু উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তাহলে খাড়া নিম্নমুখী একটা ভার্টিক্যাল ফোর্স দিয়ে আমরা বেলুনটাকে স্থির রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিটা প্রশ্ন দেওয়া ছিল, এই যে আমাদের বেলুনটা, সে বেলুনটাকে আসলে লব্ধি বলটা সরাসরি দেওয়া হইতেছে না, মানে সরাসরি নিচে টানা হইতেছে না, তাকে দুইটা দড়ির সাহায্যে ফোর্স দেওয়া হচ্ছে, একটা ধরো T1, একটা ধরো T2। T1 আর T2 এর যে লব্ধি বলটা আছে সেটা হচ্ছে খাড়া নিচে কাজ করতেছে। তো এই T1 আর T2 লব্ধির সাথে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করছে সেটা আবার কোশ্চেনে বলা আছে, একটা 30 ডিগ্রি আর একটা 40 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে T1 আর T2 এর ভ্যালুটা বের করতে হবে, T1 T2 এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে কেমনে বের করবো ভাই, দেখো T1 কত হবে আমরা একটু লিখে নিই, θ1 হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 30, আর এটা কত, পাশে হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তাহলে T1 আসবে কত, T1 আসবে হচ্ছে লব্ধি বল ইন্টু সাইন অপোজিট অ্যাঙ্গেল, তাহলে সাইন T1 এর অপোজিটে কি আছে, θ1, সেটা কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন টোটাল অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তাহলে কত আসতেছে, এফ এর ভ্যালু কত ছিল, এফ এর ভ্যালু ছিল 350 ইন্টু সাইন কত 30 বাই হচ্ছে সাইন 70, আসতেছে তাতে 186.23, 186.23। আচ্ছা, তো আমাদের এখানে আসলে মাল্টিপল আনসার আছে, সো আমরা আসলে একটা আনসারই পাচ্ছি যেখানে 186 পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তোমার এ নাম্বার অপশনটা। তুমি চাইলে বাকিটাও করে ফেলতে পারো, T2ও বের করতে পারো, T2 এর জন্য সিম্পলি সব কিছু ঠিক, জাস্ট এখানে সাইন 40 বসবে। সো আমি একটু চেক করে দেখি যে মিলে কিনা, হ্যাঁ T2ও মিলে যায় 239 পাউন্ড, সো ঠিক আছে, এ নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি সবাই ধরতে পারছো পুরো ম্যাথটা, ইজি ছিল কিন্তু আমরা কিন্তু দুইটা ম্যাথই সেম ফর্মুলা ইউজ করে বের করে ফেললাম। ওকে, পরবর্তী ম্যাথে যদি আমরা একটু যাই, কি বলতেছে, পি আর কিউ দুইটা বল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 3 আলফা, টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা 3 আলফা। আচ্ছা, তো এদের যে লব্ধি, সেই লব্ধিটা পি বলের ক্রিয়ারেখার সাথে আলফা কোণ তৈরি করে। আচ্ছা,
আমি একটু ছবি এঁকে ফেলি, তারপরে আমরা বাকি প্রশ্ন পড়ব। তাহলে এই হচ্ছে ধরো আমাদের পি বল আছে, আর এই হচ্ছে ধরো আমাদের কিউ বল আছে, আর এই হচ্ছে ধরো এদের লব্ধি আর, এই হচ্ছে ধরো এদের লব্ধি আর বল আছে। তাহলে কি কি আছে আমাদের কাছে? পি, কিউ, আর, আচ্ছা আমাদের এই আর যে লব্ধিটা আছে সেই আর লব্ধিটা আসলে কিউ এর কাছে, পি এর কাছাকাছি থাকবে, কারণ পি আর আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। দেখো বুঝো, টোটাল কোণটা হচ্ছে 3 আলফা, কিন্তু আমাদের আর আর পি এর মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে আলফা। কোশ্চেনে বলে দিছে যে লব্ধি আর পি এর সাথে আলফা কোণ তৈরি করে। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 2 আলফা। সো অবভিয়াসলি পি হচ্ছে কি কিউ এর থেকে বড়। প্রশ্ন বলে দিছে এটা, আমরা তো জানি বড় বলের দিকে লব্ধি ঝুঁকে থাকে, তার মানে বড় বলের সাথে উৎপন্ন কোণটা ছোট হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। আশা করি বুঝতে পারছি ঘটনা। এবার আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে আলফার ভ্যালুটা হচ্ছে কজ ইনভার্স অফ পি বাই 2 কিউ, আর লব্ধিটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। দেখো এটা বের করলে এটা চলে আসবে, যেটা আলাদা কোনো কিছু না, একদমই আলাদা কিছু না। তুমি যখন লব্ধি বের করবা, লব্ধি আর এর ফর্মুলা কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওই যে কজ আলফার যে মানটা তুমি এখান থেকে পাবা, দেখো আলফা ইকোয়ালস টু কজ ইনভার্স, তার মানে কজ আলফা ইকোয়ালস টু পি বাই 2 কিউ। এই যে তুমি কজ আলফার একটা মান পাইতেছো না, পি বাই 2 কিউ, এটা লব্ধির ফর্মুলার মধ্যে বসায় দিলেই সিম্পল ভাবে প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে? সো এটা বের করলে এটা অটোমেটিক হয়ে যায়। যেটা কথা আছে না, কান টানলে মাথা আসে, এখানে তাই হইতেছে। এই হচ্ছে কান, এই হচ্ছে মাথা। তো চলো আমরা এই পার্টটা সলভ করি। এখন এটা কেমনে সলভ করব? দেখো অ্যাঙ্গেল রিলেটেড প্রমাণ, অ্যাঙ্গেল রিলেটেড প্রমাণগুলো যখনই তুমি মাথায় দেখবা, যে লব্ধির সংক্রান্ত কাহিনী এবং অ্যাঙ্গেল রিলেটেড প্রমাণ, তোমার প্রথম কাজই হচ্ছে এই যে আমাদের সাইন সূত্রটা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করা। যদি দুইটা বলে লব্ধি নিয়ে কাজ করে থাকি, তাহলে প্রথম কাজ কি? তোমার সাইন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করা। তাহলে চলো আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি এখানে। তাহলে কি হবে? পি বাই সাইন 2 আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন 3 আলফা। ওকে, আচ্ছা তাহলে পি বাই সাইন 2 আলফা কত হবে? 2 সাইন আলফা কজ আলফা, কিউ বাই সাইন আলফা, আর বাই সাইন 3 আলফা ফর্মুলা জানি কি ভাইয়া? 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। সাইন কিউব আলফা। ওকে, আচ্ছা তো সবার কাছে দেখো হরে সাইন আলফা কমন আছে, তো এটা আমরা সিম্পল ভাবে কাটাকাটি করে ফেলতে পারি। থ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে এই যে আমরা একটা সিচুয়েশন পাইতেছি, এখান থেকে আমাকে কাজ করতে হবে। আমি যদি প্রথম দুটো ভগ্নাংশ নিয়ে কাজ করি তাহলে প্রথম প্রমাণ হয়ে যাবে। আবার এই দুটো নিয়ে কাজ করলে আসলে আর এর ভ্যালু চলে আসবে, তাহলে আবার আলাদা করে লব্ধির ভ্যালু ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে না, কারণ এইখানে আর আছে, এই যে জায়গাটা আছে এই জায়গাতেই আর আছে, আলাদাভাবে আসলে লব্ধি ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার পড়তেছে না। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। আমরা ফার্স্টে তাহলে এই পার্টটুকু নিয়ে কাজ করতেছি, তাই তো? ওকে, তাহলে পি বাই 2 কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে কিউ। তাহলে পি বাই 2 কিউ ইকুয়ালস টু কজ আলফা। তাহলে আলফা ইকুয়ালস টু কত ভাইয়া? আলফা ইকুয়ালস টু সুন্দর মতো চলে আসলো কজ ইনভার্স অফ পি বাই 2 কিউ। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রমাণ, যেটা আমরা মিলায় ফেলছি। ডান। এবার চাচ্ছি আমাদের দ্বিতীয় প্রমাণটা করতে। এবার চাচ্ছি আমাদের সেকেন্ড প্রুফটা করতে। সেকেন্ড প্রুফটা কত? লব্ধির মান বের করা। লব্ধি আর ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। সো লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করে সেখানে কজ আলফার মান বসাই দিতে পারো, দ্যাট ক্যান বি থিং। অথবা এত কাহিনী না করে এই জায়গাতেই দেখো আর আছে, তো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় পার্টটা নিলেই আসলে কাজ হয়ে যায়। এটা আরো সিম্পল আর কি। সো চলো করে ফেলি আমাদের কাজ। তাহলে কিউ ইকুয়ালস টু আর বাই
3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে আমাদের এখানে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু আর বাই কিউ। তাহলে 3 মাইনাস, আচ্ছা আমাদের এখানে একটা ছোট্ট কাহিনী আছে, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু সাইন আলফার ভ্যালু জানি না, আমি কার ভ্যালু জানি? কজ আলফার ভ্যালু। তাহলে আমার যেটা করতে হবে সাইন আলফার জায়গায় কজ আলফা নিয়ে আসতে হবে, দেন ভ্যালু বসাইতে হবে। তাহলে চলো করে ফেলে সেই কাজটা। সেটা হচ্ছে কত? হ্যাঁ 3 মাইনাস 4 সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু আর বাই কিউ। তাহলে কত আসে? 3 মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু আর বাই কিউ। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব, কজ আলফার যে ভ্যালুটা সেটা বসায় দিব। কজ আলফার ভ্যালু কত? পি বাই 2। তাহলে -1 প্লাস 4 ইন্টু এটাকে বর্গ করলে কত আসে? পি স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু আর বাই কিউ। তাহলে 4 4 কাটা যায়, কত থাকে তাতে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইকুয়ালস টু আর বাই কিউ। বোথ সাইড থেকে একটা করে কিউ কেটে ফেললে সুন্দরভাবে আর এর ভ্যালু চলে আসতেছে কত? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। তাহলে এই হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এটা হচ্ছে আমরা বের করে ফেললাম আমাদের আর এর ভ্যালু। ঠিক আছে, ওকে। তাহলে আরও চলে আসলো। সব ম্যাথসটা কিন্তু সিম্পল ছিল এবং মাঝে মধ্যে এ ধরনের প্রশ্ন পরীক্ষা চলে আসতেছে। হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, দুইটা বল, ওকে চলো দেখি প্রশ্নে কি বলতেছে আমাদেরকে। আমাদের কাছে দুইটা বল আছে, পি প্লাস কিউ আর হচ্ছে আছে পি মাইনাস কিউ। আচ্ছা, অনেকে এখানে কনফিউশনে ভুগো। দেখো আমাদের বর্তমান যে হচ্ছে ইগুলো আছে, মানে আমাদের এখন যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করার সময় আমরা পি আর কিউ কিন্তু আলাদা আলাদা ফোর্স নিছি। পি আর কিউ কি ছিল? আলাদা আলাদা ফোর্স। এখানে কিন্তু ভাই তা না, এখানে কিন্তু তা না, এখানে একটা ফোর্স নিজে পি প্লাস কিউ আর একটা ফোর্স নিজে পি মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা তো ভাই ফোর্সগুলো এরকম অদ্ভুতভাবে দিছে কেন? পি আর কিউ বললেই তো পারতো, এমনি দিছে কেন? বা অন্য কোনো নাম দিলে তো পারতো, এমনি দিছে কেন? দিছে কারণ আছে, স্পেসিফিক কোনো প্রমাণ হয়তো মিলাইতে চাই তাই। আচ্ছা তো দেখো আমরা যেটা করব শুরুতে, আমরা একটু আমাদের সুবিধা হবে, আমরা শুরুতে হচ্ছে একটা নিয়ে ফেলি, একটা সামান্তরিক নিয়ে ফেলি, কারণ আমাদের এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে তাই। আচ্ছা এটাকে যদি হচ্ছে আরেকটু বড় করি, এটা একটু যদি হচ্ছে ছোট করি, তবে এই দিকে যদি হচ্ছে একটু বড় করি, ওকে হ্যাঁ ঠিক আছে। সো দেখো আমাদের পি ফোর্সটা লেটসে, এই দিকে কাজ করতেছে, কিউ ফোর্সটা লেটসে এই দিকে কাজ করতেছে। ঠিক আছে, এদের মাঝখানের যে কোণটা সেটা কত বলা আছে কোশ্চেনে, অন্তর্ভুক্ত কোণ কোশ্চেনে বলে দিছে কত, বলছে পি আর কিউর অন্তর্ভুক্ত এর হচ্ছে 2 আলফা কোণ। তাহলে এই কোণটা হচ্ছে 2 আলফা। আচ্ছা আমি একটু এখানে ভুল করে ফেলছি, কি ভুল করছি? বলগুলো পি আর কিউ না, বলগুলো হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। বলগুলো হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। ঠিক আছে, ওকে। সো কোশ্চেনে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, এদের যে লব্ধি আছে, ধরো এই হচ্ছে এদের লব্ধি সামান্তরিক সূত্র অনুযায়ী, তাই না? সামান্তরিকের এই কর্ণটা, এটাই তো লব্ধি। আচ্ছা তো এই লব্ধিটা, এই যে আমাদের কোণ আছে, এই লব্ধি আর, আমি একটু লিখে রাখি, লব্ধিটা হচ্ছে কত? আর। তাহলে এই লব্ধি আর কি করতেছে? দেখো লব্ধি তো অবভিয়াসলি কোণকে সমদ্বিখণ্ডিত করবে না, তাহলে কি হবে? এই যে লব্ধিটা আছে, এই লব্ধিটা কোণের যে সমদ্বিখণ্ডক আছে, আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকি, চলো কোণের সমদ্বিখণ্ডক, এই হচ্ছে আমাদের কোণের সমদ্বিখণ্ডক, কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলো। ওকে দাঁড়াও, হ্যাঁ এবার ঠিক আছে। কোণের সমদ্বিখণ্ডক কি করছে? কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এতটুকু হচ্ছে আলফা, আবার এতটুকু হচ্ছে আলফা, কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলো, আলফা অ্যান্ড আলফা। ঠিক আছে, আচ্ছা টোটাল 2 আলফা। তাহলে এই যে আমাদের কোণের সমদ্বিখণ্ডক আছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সাথে লব্ধি হচ্ছে থিটা কোণ তৈরি করতেছে। লব্ধি কত কোণ তৈরি করতেছে? থিটা কোণ। এটা কোশ্চেনে বলা আছে, এদের লব্ধি বল দুইটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সো আনসারটা এটা খুবই সহজ, বাট তোমাদের যেটা ঝামেলা হয় কোশ্চেন বুঝতে। আশা করি কোশ্চেন বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে প্রমাণ, তাহলে চলো প্রমাণে যাই। প্রমাণে কি বলতেছে চলো দেখি।
তাহলে আমরা সরাসরি যেহেতু কোণ সংখ্যা দেওয়া মান, আমরা এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পি প্লাস কিউ বাই সাইন অপর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে লব্ধি আর পি মাইনাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে সেই কোণটা কত, এই কোণটা কত, এখানে আছে আলফা, এখানে আছে থিটা, তাহলে টোটাল কোণটা কত, আলফা প্লাস থিটা, এতটুকু আলফা এতটুকু থিটা, তাহলে টোটাল কোণটা কত, আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা। তাহলে সাইন আলফা প্লাস থিটা, ওকে। আচ্ছা, ইকুয়ালস টু পি মাইনাস কিউ বাই কত, পি মাইনাস কিউ, এই হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ বাই আর পি প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কত, দেখো এই যে অ্যাঙ্গেলটুকু আছে, এতটুকু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটুকু, হ্যাঁ আমি একটু দেখাই দিই, এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু দেখো তো ভাই, পুরা যে কোণটা আছে আমার কাছে সেটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে আলফা, পুরোটা হচ্ছে আলফা। সেখান থেকে যদি আমি থিটা বাদ দিই, তাহলে কি আমাদের এই কমলা কালারের কোণটুকু চলে আসতেছে না? তাহলে কমলা কালারের এই কোণটুকু আসলে কত, এই যে আমাদের আলফা আছে সেখান থেকে থিটা বাদ, তাহলে আসবে কত, আলফা মাইনাস থিটা, এই কোণটা কত, আলফা মাইনাস থিটা। ওকে, আচ্ছা, তাহলে কত আসবে, পি প্লাস কিউ বাই হচ্ছে কত, পি মাইনাস কিউ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। আচ্ছা, এখন আমাদের কিন্তু দেখো প্রমাণে পি আর কিউ আলাদা করতে হবে, তো এখানে যোজন বিয়োজন করি, তাতে পি আর কিউ আলাদা হয়ে যাবে। তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু কত, সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। ওকে, আচ্ছা, তাহলে আসতেছে কি, টু পি বাই টু কিউ ইকুয়ালস টু কত, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি, টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি, তাহলে আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করব, টু সাইন এ কস বি, তাহলে টু সাইন আলফা কস থিটা, আবার সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস, তাহলে কত হবে, টু সাইন বি কস এ, তাহলে টু সাইন থিটা কস আলফা। আচ্ছা, সব সাইড থেকেই দেখো টু টু কাটাকাটি যাচ্ছে উপরে নিচে, তাহলে আমাদের কাছে থাকতেছে কত, আমাদের কাছে থাকতেছে পি বাই কিউ ইকুয়ালস টু কত, সাইন আলফা বাই কস আলফা ট্যান আলফা, আবার কস থিটা বাই সাইন থিটা ট্যান থিটা, সরি কট থিটা, তাহলে কট থিটা। ওকে, আচ্ছা, তাহলে পি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ইন্টু ট্যান আলফা। এই, তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণটা, যে প্রমাণটা হচ্ছে আমরা এখানে করতে চাচ্ছিলাম, পি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ইন্টু ট্যান আলফা। আশা করি সবাই বুঝতে পারছো, ধরতে পারছো, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সাইন সূত্র সংক্রান্ত, হোপফুলি সবাই ম্যাথগুলো বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা যদি আমাদের কাছে দেখো, আমাদের এখানে জাস্ট দুইটা ফোর্স ছিল, গতকালকে আমরা যা করছি সেখানে দুইটা করে ফোর্স ছিল, যদি আমাদের কাছে মাল্টিপল ফোর্স চলে আসে তখন কিন্তু ঘটনাগুলো হচ্ছে এত সহজভাবে ডাইরেক্ট সামান্তরিক সূত্র দিয়ে করা যায় না, তখন আমাদের নতুন একটা থিওরি কাজ করতে হয়, সেটা নিয়ে এখন আমরা পড়াশোনা করব। ওকে, তো আমরা হচ্ছে একটু দেখি এখানে কি কি থিওরি ছিল আমাদের কাছে, এই জায়গার থিওরিগুলো আমরা এক এক করে দেখব। সো ফার্স্টে আসতেছে আমাদের কাছে লম্বাংশ উপপাদ্য, এটা দিয়ে আসলে আমাদের মুখ্য ফোকাস থাকবে, বাকিগুলো বলতে পারো আসলে এর অনুসিদ্ধান্ত। সো লম্বাংশ উপপাদ্য, আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্য বলতেছে কি, লম্বাংশ উপপাদ্য বলতেছে লেটস সে, আমরা আগে একটু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরে নিই, এই হচ্ছে ধরো আমাদের এক্স অ্যাক্সিস, আর তার সাথে লম্ব বরাবর এই ধরো আছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মাল্টিপল ফোর্স নিলাম, ধরো এই হচ্ছে একটা ফোর্স, তারপর এই হচ্ছে একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, মাল্টিপল ফোর্স নিলাম, এগুলো একটু নাম দিই, P1 P2 P3
P4 সবশেষে P5। আচ্ছা, তাহলে তুমি কিন্তু এখন সামান্তরিক সূত্র আসলে অ্যাপ্লাই করতে পারতেছো না। সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো, তার মানে আমরা যে সাইন ল শিখছি সেটাও আসলে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, তাহলে এখন লব্ধি নিয়ে বা কোণ নিয়ে কীভাবে কাজ করবো? ফার্স্ট অফ অল লেটস সে এদের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে এই দিকে আছে। এদের লব্ধিটা কোন দিকে আছে? লব্ধিটা আসে এই দিকে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ধরো লব্ধি, এবং লব্ধিটা হচ্ছে ধরো আর। তো আমাদের এই যে ফোর্সগুলো আছে P1, এই P1 হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসের সাথে θ1 কোণ উৎপন্ন করে, আবার P2 হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে θ2 কোণ উৎপন্ন করে, অ্যান্ড সো অন। P3 এর উৎপন্ন কোণ θ3, P4 এর উৎপন্ন কোণ θ4, P5 এর উৎপন্ন কোণ θ5। অবশ্যই সবগুলো কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে উৎপন্ন হবে, এন্টি ক্লকওয়াইজ দিতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কি হইতে হবে? এন্টি ক্লকওয়াইজ হইতে হবে, তাই না? আচ্ছা, কোণের কনভেনশন তো আমরা অলরেডি জানি। আর ধরো সবশেষে রেজাল্টেন্ট বা আমাদের যে লব্ধি, সে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ তৈরি করতেছে। সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে? θ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লম্বাংশ উপপাদ্য বলতেছে যে কোন একটা সিস্টেমে যদি মাল্টিপল ফোর্স থাকে, তাহলে মাল্টিপল ফোর্সের যে লব্ধি, সেই লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ আর এক্স ইকুয়ালস টু যতগুলো পার্টিসিপেন্ট ভেক্টর আছে P1, P2, P3, P4, P5, এই সবগুলো পার্টিসিপেন্ট ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তার মানে P1x প্লাস P2x প্লাস P3x প্লাস P4x প্লাস P5x। তাহলে কি বললাম? লব্ধির এক্স উপাংশ ইকুয়ালস টু কত? পার্টিসিপেন্ট ভেক্টরগুলোর এক্স উপাংশের যোগফলের সমান। আবার সেম ভাবে লব্ধির ওয়াই উপাংশ ইকুয়ালস টু কত? পার্টিসিপেন্ট ভেক্টরগুলোর ওয়াই উপাংশের যোগফলের সমান। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া বুঝলাম, এই দুটা থিওরি বুঝতে পেরেছি। এখন এই এক্স উপাংশ ওয়াই উপাংশগুলো হিসাব করে কেমনে? খুবই সিম্পল ভাই। দেখো, এই যে আমাদের আর, এই আর এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে? ফিজিক্স তুমি অলরেডি দেখছো। কোনো নির্দিষ্ট ডিরেকশন বরাবর, কোনো নির্দিষ্ট ডিরেকশন বরাবর কোনো একটা ভেক্টরের উপাংশ বের করার জন্য সিম্পলি আমাদেরকে ওই ভেক্টরের ম্যাগনিটিউডকে দিক কোসাইনের সাথে গুণ করতে হবে। দিক কোসাইন মানে ওই ভেক্টরটা, যেমন ধরো আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কত কোণ তৈরি করে? θ কোণ তৈরি করে। তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আর এর উপাংশ কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর আর এর উপাংশ হবে আর ইন্টু ওই বরাবর দিক কোসাইন, বা আর ইন্টু আর এর দিক কোসাইন। দিক কোসাইন মানে কি? কস θ। দিক হচ্ছে θ, সেটার উপর কোসাইন। আমরা ডিরেকশন কি দিয়ে ইন্ডিকেট করি? অ্যাঙ্গেল দ্বারা ইন্ডিকেট করি না? তাহলে আর কস θ, আর এক্স ইকুয়ালস টু কত? আর কস θ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আর কস θ ইকুয়ালস টু P1x। তাহলে P1x কত হবে? নিশ্চয়ই P1 cos θ1। P2x কত হবে? P2 cos θ2। P3x কত হবে? P3 cos θ3। ওকে, অ্যান্ড দিস গোজ অন। সহজ কথায় থিওরিটার ফাইনাল চেহারা হচ্ছে আর কস θ ইকুয়ালস টু সামেশন অফ Pn cos θn। এন এর ভ্যালু হচ্ছে ধরো তোমার 1 থেকে শুরু করে যতটুকু যায়, সবগুলো এরকম জিনিসের সামেশন, সবগুলো পার্টিসিপেন্ট ভেক্টরের কজ উপাংশের সামেশন। আচ্ছা, তাহলে এবার আমরা কি করতেছি? আর ওয়াই। আর ওয়াই জিনিসটা আসলে কি? আমরা যে ডিরেকশন বরাবর উপাংশ নিচ্ছি তার লম্ব দিকে। তাহলে লম্ব দিকে উপাংশ নেওয়ার জন্য আমরা সিম্পলি কি নিব? লম্ব দিকে উপাংশ নেওয়ার জন্য আমরা সিম্পলি সব কিছু সেম রেখে জাস্ট সাইন থিটা দিয়ে কস থিটার বদলে জাস্ট সাইন থিটা ইউজ করব। তাহলে আর সাইন থিটা কি হবে? আর সাইন থিটা আসবে সামেশন অফ Pn সাইন থিটা এন। আর সাইন থিটা ইকুয়ালস টু কত? সামেশন অফ Pn সাইন থিটা এন। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর, এই হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে ভাই তুমি যদি হচ্ছে 1 আর 2 বর্গ করে যোগ করে দাও,
থিটা কাটাকাটি হয়ে আর এর মান চলে আসবে, অর্থাৎ তুমি লব্ধি ভেক্টরের মান পেয়ে যাবা। আবার তুমি যদি হচ্ছে এই 1কে 2 দিয়ে ভাগ বা 2কে যদি 1 দিয়ে ভাগ করে দাও, তখন তুমি থিটার মান পেয়ে যাবে আর কাটাকাটি করে। সো এই দুইটা সমীকরণ, এই দুইটা মান, আর কস থিটা আর সাইন থিটা, এই দুইটা মান বের করতে পারলেই আসলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে লম্বাংশ উপপাদ্য। যখন মাল্টিপল ফোর্স থাকে তখন লব্ধি আর কোণ নিয়ে কাজ করার উপায়, লব্ধির মান আর কোণ নিয়ে কাজ করার উপায়। এখন এই লম্বাংশ উপপাদ্য থেকে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পারি। কি জিনিস? দেখো ভাই, ছোটবেলার একটা জিনিস একটু মনে করা দিই, সেটা হচ্ছে কি ডট প্রোডাক্ট থেকে লব্ধি, মানে এটা তো একটা সিস্টেম আছেই, বাট বুঝতেই পারতেছি ভাই এই সিস্টেমটা একটা বড় সিস্টেম, বড় সিস্টেম অ্যাপ্লাই করে আমাকে ম্যাগনিটিউডের মানটা বের করতে হচ্ছে। তো আর চেয়েও কোনো সিম্পল প্রসেস আছে কিনা? আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট থেকে লব্ধির মান নির্ণয়, বা লব্ধি। আচ্ছা, তাহলে ভাই এটার মানেটা কি? ছোট্ট একটা এক্সাম্পল দিই আমরা। ধরো তার আগে একটা পড়া মনে করে ফেলো। লেটস সে ডট প্রোডাক্টটাকে একটু মনে করায় দিই। এ আর বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে লেটস সে থিটা। এ আর বি থিটা ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যেহেতু থিটা, তাহলে এ ডট বি ভাই কত হবে? এটা আসবে এ বি কস থিটা। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপরে আসো আমাদের 2 নম্বরে, মানে ইকুয়েশন বলতে আমরা জাস্ট এটা পড়লাম আর কি, এই জিনিসটা মনে রাখলাম। তো আরেকটা থিওরি সেটা মনে করা যেতে, সেটা হচ্ছে এখান থেকেই। লেটস সে আমাদের কাছে আছে এ ডটে। আচ্ছা, তাহলে কি হবে? এ ইন্টু কস কত ভাই? কস 0 ডিগ্রি। কেন? দেখো, থিটা জিনিসটা হচ্ছে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ। থিটা জিনিসটা হচ্ছে কি এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা এখানে কি চাই? আমরা চাচ্ছি এ আর এ এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এ এই জিনিসটা নিজের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? এ এই জিনিসটা নিজের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। এ এই জিনিসটা নিজের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এ ডটে, তার মানে এ ইন্টু কস 0 ডিগ্রি, সব মিলে আমাকে কত দিবে? এ স্কোয়ার দিবে। অর্থাৎ কোনো ভেক্টরের ম্যাগনিটিউড জানার জন্য আমরা সিম্পলি ওই ভেক্টরকে নিজের সাথে ডট প্রোডাক্ট করতে পারি। ভেক্টরকে নিজের সাথে ডট প্রোডাক্ট করলে ওই ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার পাওয়া যায়, রুট করলেই ম্যাগনিটিউড পাওয়া যাবে। আচ্ছা, এই দুটা থিওরি আমরা জানি। এই দুটা থিওরি এখন আমরা একটু কাজে লাগাতে চাই। কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে আমরা পার্পল কালার দিই। আচ্ছা, কিভাবে কাজে লাগাইতে চাই? লেটস সে আমাদের কাছে আর ইকুয়ালস টু আছে পি প্লাস কিউ। দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল করলে আর আসতেছে লব্ধি, আর হচ্ছে লব্ধি। তাহলে আর এর মান কেমনে বের করা যায়? দেখো, তুমি যদি আর পি আর কিউ এই ভেক্টরগুলোর ম্যাগনিটিউড মানে ভেক্টর ফরম্যাট জানো আই জে কে দিয়ে, তাহলে তুমি খুব সিম্পলি ডট প্রোডাক্টের মাধ্যমে আসলে ম্যাগনিটিউডটা বের করতে পারবা। পি আর কিউ এর তুমি হচ্ছে ভেক্টর যে নোটেশন আছে, ভেক্টর যে প্রকাশ সেটা জানো, আই জে কে দিয়ে যে প্রকাশ সেটা জানো। তাহলে ম্যাগনিটিউড আমাদের এই রেজাল্টেন্ট আর লব্ধি আর এর ম্যাগনিটিউড বা মান ইজিলি বের করা যাবে। কেমনে? দেখো, আমরা যদি বোথ সাইডে ডট প্রোডাক্ট নেই, যে আর ডট আর ইকুয়ালস টু কত হবে? পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর ডট আর কত আসবে? আর স্কোয়ার। আর এখানে কত? পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। ওকে, আচ্ছা, তাহলে আর স্কোয়ার কত আসলো? পি ডট পি হচ্ছে পি স্কোয়ার, এবার পি ডট কিউ। আচ্ছা, দেখো, এটা নিয়ে আমরা একটু পরে ভাবি। আপাতত খেয়াল করে এখানে কি আছে? কিউ ডট কিউ। তাহলে কিউ ডট কিউ কত ভাই? কিউ ডট কিউ হচ্ছে কিউ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো, পি ডট কিউ আর কিউ ডট পি আর কি সেম না? সেম। তার মানে এখানে আসলে কি আছে? 2 ইন্টু পি ডট কিউ। ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় বিধি মাইনে চলে। তাহলে পি ডট কিউ ইকুয়ালস টু কত? কিউ ডট পি। তাহলে সব মিলে এখানে কত আছে? পি ইন্টু পি ডট কিউ। আচ্ছা, এই চেহারাটা আমরা দেখলাম। এবার চলো চিন্তা করি যে আর ইকুয়ালস টু
তিনটা ফোর্সের লব্ধি, লেটস সে পি প্লাস কিউ প্লাস হচ্ছে লেটস সে টি। আচ্ছা, এবার যদি আমরা বোথ সাইডে ডট প্রোডাক্ট করি তাহলে কত আসে? পি প্লাস কিউ প্লাস টি ডট পি প্লাস কিউ প্লাস টি। আচ্ছা, তাহলে আর ডট আর কত আসবে? আর স্কোয়ার। আর এখানে কি আসতেছে দেখো, এখানে পি ডট পি, তারপরে আছে পি ডট কিউ, তারপরে আছে পি ডট টি, ঠিক আছে, প্লাস এরপরে আছে কিউ ডট পি, এরপরে আছে কিউ ডট কিউ, এরপরে আছে কিউ ডট টি, তারপর আছে কত? টি ডট পি, এরপর আছে কত? টি ডট কিউ, এরপর আছে কত? টি ডট টি। তাহলে পি ডট পি, পি ডট কিউ, পি ডট টি, কিউ ডট পিউ, কিউ ডট কিউ, যত রকম ডট প্রোডাক্ট এখানে আছে আর কি সবগুলো আমরা লিখে ফেলছি। আচ্ছা, তাহলে কি আসতেছে? আসতেছে আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আমরা এখানে পি স্কোয়ার পেয়ে গেছি, এই জায়গাতে টি স্কোয়ার পেয়ে গেছি, আর এখানে কিউ স্কোয়ার পেয়ে গেছি। তার মানে আমাদের এখানে কি আসলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আসতেছে দেখো ভাই, পি ডট কিউ আর কিউ ডট পি এরা কিন্তু সেম, তাহলে এখানে কি আছে? 2 ইন্টু পি ডট কিউ আছে। আচ্ছা, আবার দেখো পি ডট টি আর টি ডট পি, পি ডট টি, টি ডট পি, এই দুটো কিন্তু সেম, তার মানে এখানে আসলে আমরা কি পাচ্ছি? পি ডট টি, পি ডট টি। আচ্ছা, তারপরে কি আছে? পি ডট টি, টি ডট পি, এরপরে আছে হচ্ছে আমাদের কাছে কিউ ডট টি, আর হচ্ছে এখানে আছে টি ডট কিউ, এই দুটোও কিন্তু সেম। তাহলে এখানে কত? কিউ ডট টি। আচ্ছা, তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে দেখো, আমরা লব্ধির বর্গ পাচ্ছি, সামেশন অফ সবগুলো, এটা আর না, এটা টি হবে। তাহলে লব্ধির বর্গ আমরা কি পাইলাম? লব্ধির বর্গ পাইলাম, আমার কাছে যতগুলো পার্টিসিপেন্ট ভেক্টর আছে, একটু আগেও পাচ্ছিলাম এখানেও পাচ্ছি, আমার কাছে যতগুলো পার্টিসিপেন্ট ভেক্টর আছে সেই পার্টিসিপেন্ট ভেক্টরগুলোর ম্যাগনিটিউডের স্কোয়ার। তাহলে লব্ধির বর্গ হচ্ছে কি? যতগুলো পার্টিসিপেন্ট ভেক্টর আছে সেগুলোর ম্যাগনিটিউডের স্কোয়ারের সামেশন, মানের বর্গের যোগফল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? 2 ইন্টু যতগুলো ভেক্টর আছে আমার কাছে পার্টিসিপেন্ট ভেক্টর পি কিউটি, এরা নিজেদের মধ্যে যতভাবে ডট প্রোডাক্ট করতে পারে, এরা নিজেদের মধ্যে যতভাবে ডট প্রোডাক্ট করতে পারে, এরা নিজেদের মধ্যে যতভাবে ডট প্রোডাক্ট করতে পারে সবগুলো ডট প্রোডাক্টের যোগফল। তাহলে এটা কি হবে? 2 ইন্টু সামেশন অফ পি ডট কিউ, এবং এই সবগুলো সামেশনই কয়বার করে আসে? দুইবার করে। একটু আগে কয়বার আসছে? দুইবার আসছে। তাহলে এই হচ্ছে আমরা একটা সূত্র বের করছি, এই সূত্রটা আমরা সরাসরি ইউজ করতে পারবো। কি সূত্রটা কি বলে? যে কোনো একটা সিস্টেমে লব্ধির বর্গ ইকুয়ালস টু কত? সামেশন অফ সবগুলো পার্টিসিপেন্ট ভেক্টরের বর্গ যোগ 2 ইন্টু সামেশন অফ ওই সবগুলো ভেক্টরের মধ্যে দুইটা করে ভেক্টর নিয়ে ডট প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এই যে ফর্মুলাটা আছে এটা কিছুক্ষণ পরে এটার অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এই থিওরিগুলো ডান, আমরা এগুলো হচ্ছে দেখে ফেলছি। আমাদের একটা লাস্ট থিওরি আছে, সেটা হচ্ছে আমরা এক নজরে দেখে ফেলি, যেটাও এটা হচ্ছে আমাদের আজকের লেকচারে না, আসলে নেক্সট লেকচারে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো, আর আমরা আজকেই দেখে ফেলতে পারি। সেটা হচ্ছে কি? দেখো ভাই, আমাদের কাছে লেটস সে দুইটা ফোর্স আছে, দুইটা ফোর্সেরই ম্যাগনিটিউড সমান বা ডিরেকশন আলাদা, দুইটা ফোর্সের ম্যাগনিটিউড সমান বা ডিরেকশন আলাদা, ম্যাগনিটিউড সেম, ডিরেকশন আলাদা। রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট হচ্ছে 0। ডিরেকশন আলাদা বলতে ডিরেকশন একজন একজনের অপোজিট, তাই না? আচ্ছা, রেজাল্টেন্ট কত? 0। কেন? পি মাইনাস পি ইকুয়ালস টু 0। এখন এই যে পি আর পি এর মধ্যবর্তী কোণ, যেটা ফোর্সের মধ্যবর্তী কোণ তো 180 ডিগ্রি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? 180 ডিগ্রিকে, যেটা আসলে 360 ডিগ্রি বাই 2, দুইটা ফোর্স 2 দিয়ে ভাগ। একটা প্যাটার্ন বের করার চেষ্টা করতেছি, খেয়াল রেখো। আচ্ছা, আবার দেখো, লেটস সে আমাদের কাছে তিনটা ফোর্স আছে, পি, এখানে হচ্ছে পি, আর এখানে হচ্ছে পি, সবগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে। সবার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি হচ্ছে কত? 360/3। ওকে, আচ্ছা,
তাহলে আমাদের এখন রেজাল্টেন্ট কত হবে? সো দেখা যায়, তুমি যদি চাইলে হিসাব করে দেখতে পারো, এই পি আর এই পি এদের রেজাল্টেন্ট আসলে এই দিকে থাকবে এবং সেটার ম্যাগনিটিউড পি হবে। তাহলে এখানে এই দুইটার রেজাল্টেন্ট, এই দুইটা পি এর রেজাল্টেন্ট এই পি ক্রিয়েট করে, পি আর মাইনাস পি, তার মানে এই পি আর এখানে যে মাইনাস পি আসবে তারা মিলে সব কিছু মিলে রেজাল্টেন্ট কত আসতেছে? রেজাল্টেন্ট আসতেছে 0। আবার দেখো, ধরো আমার কাছে সিস্টেমে 4টা ফোর্স আছে, সবগুলোর মান সমান এবং এইভাবে আছে, সবগুলোর মান সমান এবং তাদের মধ্যবর্তী যে কোণগুলো একটার সাথে আরেকটার যে অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটাও ধরো সমান, এই কোণটাও ধরো সমান। এই সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। এই সবগুলো কোণ কত ডিগ্রি করে? এই সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে দেখো, এরকম যদি হয় তাহলে এই দুটো পি পরস্পর অপোজিট, তাহলে এই পি কেটে ফেলবে। আবার এরকম যদি হয় তাহলে এই দুটো পি পরস্পর অপোজিট, তাহলে এই পি কে কেটে ফেলবে। তাহলে সব মিলিয়ে রেজাল্টেন্ট কত আসবে? সব মিলিয়ে রেজাল্টেন্ট আসবে 0। ঠিক আছে, তাহলে সব মিলে আমাদের রেজাল্টেন্ট আসতেছে 0। ওকে, আচ্ছা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি এমন হয় যে আমার কাছে মাল্টিপল ফোর্স আছে কোনো একটা সিস্টেমে, যে সকল ফোর্সের সবার ম্যাগনিটিউড সেম, সিস্টেমে থাকা সবগুলো ফোর্সের ম্যাগনিটিউড সেম, এবং ওই যে কোনো দুইটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 360/n। যেমন এখানে দেখো 90 ডিগ্রি না, 4টা ফোর্স ছিল না, এই 90 ডিগ্রি মানে কি 360/4, অর্থাৎ 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা সবার মাঝে ইকুয়ালি ডিভাইড হয়। এই জন্য এন সংখ্যক ফোর্স থাকলে মধ্যবর্তী কোণ কত হবে? 360/n। তো এরকম যদি একটা সিস্টেম থাকে, অলওয়েজ সব মিলে রেজাল্টেন্ট কত আসবে? 0 আসবে। অর্থাৎ এখানে একটা সাম্যাবস্থা তৈরি হবে। সাম্যাবস্থা মানে কি? রেজাল্টেন্ট 0, লব্ধি নাই কোনো, যা আছে তাই। লব্ধি না থাকলে, যা আছে তাই থাকলে, তখন এটা আমরা কি বলি? সাম্যাবস্থা বলি, তাই না? আচ্ছা, মানে এখানে ফোর্স আছে, বাট ফোর্সের সব মিলিয়ে যে রেজাল্টটা সেটা 0। ওকে, তাহলে চলো আমরা ম্যাথের মধ্যে চলে যাই। আমাদের যা থিওরি ছিল আমরা দেখে ফেলছি, বেশ কিছু থিওরি আমরা দেখছি, এখন আমরা শুধু ম্যাথ করবো ঠাস ঠাস করে। কি বলতেছে আমাদেরকে দেখো, একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের সমান্তরালে 3টা ফোর্স কাজ করতেছে, একটা 3 নিউটন, একটা 2 নিউটন, একটা 5 নিউটন। আচ্ছা, ভালো কথা, আমাদেরকে এদের লব্ধির মান বের করতে হবে, আমাদেরকে এদের লব্ধির মান বের করতে হবে। আচ্ছা, এটা আমরা করব, তার আগে চলো আমরা হচ্ছে এই ম্যাথটা করি। এই ম্যাথটা করে দেন হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজের এই ম্যাথটাকে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা কি বলতেছে, আমাদের কাছে একটা র্যান্ডম ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, এ এই হচ্ছে আছে আমাদের কাছে এ, এই হচ্ছে বি, আর এই হচ্ছে আমাদের সি। আচ্ছা, ভালো কথা, ত্রিভুজ এবিসি। ওকে, আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি এর বাহুগুলো সমান্তরালে। দেখো, ত্রিভুজ এবিসি এর বাহুগুলো বরাবর না, কিন্তু বাহু বরাবর কিন্তু বলগুলো কাজ করতেছে তা না। অর্থাৎ বাহুগুলোর সাথে কিন্তু, বাহুর সাথে বলের সরাসরি সম্পর্ক তখন থাকবে যখন এখানে 3টা বল সরাসরি বাহুর সমানুপাতিক হবে, বা 3টা বলের মান বাহুর মানের সমান হবে। তা কিন্তু এখানে বলা নেই, বলছে কি জাস্ট দিক বলে দিছে, মানের কথা বলে নাই কিন্তু। যখন আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, বা পরের ক্লাসে যখন আমরা দেখবা বলের মান, বলকে সরাসরি ত্রিভুজের মধ্যেই বুঝাইতেছি যে বল সরাসরি ত্রিভুজের মধ্যেই আছে, তখন আসলে আমরা কি ইন্ডিকেট করি? তখন আসলে আমরা বুঝাই যে ওই যে আমাদের কাছে বলগুলো আছে সেগুলো আসলে মানেও দিকে উভয়ভাবেই, উভয় দিক থেকেই হচ্ছে ত্রিভুজের বাহু দ্বারা মানে রিপ্রেজেন্টেড হচ্ছে। ত্রিভুজের বাহু বলগুলোকে মানেও দিকে উভয় দিক থেকে প্রকাশ করতেছে, বাট এখন কি, এখন শুধু দিক। তার মানে আমাদের যে বলগুলোর মান, সেই বলগুলোর মান ত্রিভুজের বাহুর মানের সাথে মিলবে না, সমানুপাতিকও হবে না, জাস্ট দিক মিলবে। জাস্ট কি মিলবে? দিক মিলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাছে 3টা বল আছে। 3টা বল কি? একটা হচ্ছে পি বল, যেহেতু মান মিলবে না এই জন্য আমি জাস্ট এতটুকু অংশ ইউজ করলাম। একটা হচ্ছে আমাদের কিউ বল, এবিসি ত্রিভুজের সমান্তরালে পি মান বিশিষ্ট 3টা বল। 3টা বলের মানই পি, 3টা বলের মানই পি, 3টা বলের মানই পি, এবং তারা যেহেতু দিক নির্দেশ করতেছে, সো মান কিন্তু সমান হবে না, বাহুর মানের সাথে বলগুলোর মান সমান হবে না। আচ্ছা, তাহলে এই যে আমাদের কাছে 3টা বল আছে, এই 3টা বলের লব্ধি বের করতে হবে। এই 3টা বলের কি বের করতে হবে? লব্ধি বের করতে হবে, দেখাইতে হবে লব্ধিটা হচ্ছে এরকম আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এই যে 3টা বল আছে এদেরকে আমরা একটু নামকরণ করি 1 2 3 নামে। এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের এই আর বলটা কত? আর বলটা আসলে P1 প্লাস P2 প্লাস P3, তাই না?
তাহলে আমরা মাত্র শিখছি রেজাল্টেন্ট বের করা সবচেয়ে ইজি ফরম্যাট কি হবে, রেজাল্টেন্টের স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ কি সবগুলো পার্টিসিপেন্ট ভেক্টরের বর্গের যোগফল, মানে সবগুলো পার্টিসিপেন্ট ভেক্টরের বর্গ, সামেশন মানে তো যোগফল। আচ্ছা, প্লাস 2 ইন্টু সামেশন অফ যে কোনো দুইটা নিয়ে ডট প্রোডাক্ট, এরকম সবগুলো ডট প্রোডাক্টের যোগফল। আচ্ছা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসতেছে, সামেশন অফ পি ওয়ান স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটা ফোর্সের মানই কিন্তু পি, প্রত্যেকটা বলের মানই কিন্তু পি, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস 2 ইন্টু, আচ্ছা, সামেশন অফ পি ওয়ান পি টু। ওকে, দেখো পি ওয়ান হচ্ছে আমাদের এই দিকে কাজ করে, এই দিকে কাজ করে, আর পি টু হচ্ছে আমাদের এই দিকে কাজ করে। তাহলে পি ওয়ান পি টু এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস পি। তাহলে আমার এখানে কি দেওয়া হচ্ছে 2 ইন্টু পি ওয়ান পি টু, তার মানে কি পি ইন্টু পি কস পাই মাইনাস বি, ঠিক আছে। ওকে ওকে, প্লাস কি হবে দেখো এরপরে হচ্ছে পি ওয়ান পি টু, তারপরে কত পি টু ডট পি থ্রি। তাহলে পি টু আর পি থ্রির মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। তাহলে পি টু হচ্ছে দেখো এইদিকে কাজ করতেছে, আর পি থ্রি হচ্ছে এইদিকে কাজ করতেছে। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, দেখে এটা যদি সি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস সি। তাহলে পি টু ডট পি থ্রি কত হবে, পি ডট পি ইন্টু কস পাই মাইনাস সি, মানে দুইটা বলের মানই তো হচ্ছে পি, এই জন্য পি ইন্টু কস পাই মাইনাস সি। ওকে, প্লাস সবশেষে পি থ্রি ডট পি ওয়ান। দেখো তো ভাই পি থ্রি এ বরাবর কাজ করতেছে আর পি ওয়ান এ বরাবর, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস এ। কারো যদি মনে প্রশ্ন আসে যে ভাই মাঝখানের অ্যাঙ্গেল আপনি কেন এবিসি নিলেন না, দেখো অ্যাঙ্গেল হিসাব করা হয় কিভাবে, একটা ভেক্টর আছে এইভাবে, একটা ভেক্টর আছে এইভাবে, একটা ভেক্টর আছে এইভাবে, যেটা আমাদের এখানে করতেছে। তাহলে কি অ্যাঙ্গেলই হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ, থিটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ না। অ্যাঙ্গেল হিসাব করতে হয় এমনভাবে যেন দুইটা বলই কোনো বিন্দুতে প্রবেশ করতেছে অথবা দুইটা বলই কোনো বিন্দু থেকে বেরোচ্ছে। তাহলে এখানে একটা এই যে বিন্দুটা, সেই বিন্দুতে হচ্ছে বলটা ঢুকতেছে আর এই বিন্দুতে বলটা বেরোচ্ছে। সো না, এখানে অ্যাঙ্গেল হিসাব করলে হবে না। তুমি যদি অ্যাঙ্গেল হিসাব করতেই চাও তোমাকে এইভাবে অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে এবং এই অ্যাঙ্গেলটা নিতে হবে, এইটা হবে এদের অন্তর্ভুক্ত কোণ। কেন, কারণ এখানেই দেখো দুইটা বলই এখানে একটা বিন্দু থেকে বেরোচ্ছে। অথবা তুমি যদি চাও এরকম হিসাব করতে পারো যে আমাদের দুইটা বলই একটা বিন্দুতে ঢুকতেছে, তো দুইটা বলই একটা বিন্দুতে যখন ঢুকে তখন যেই কোণ আসে সেই কোণ, আর দুইটা বল যখন একটা বিন্দু থেকে একই সাথে বের হয় তখন যে কোণ আসে সেই কোণ, এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ, এই জন্য এরা পরস্পর সমান, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো বের হোক বা ঢুকুক ওটা তাতে কোনো প্যারা হচ্ছে না। আচ্ছা, তাহলে পি ডট পি কস পাই মাইনাস এ। ওকে, তাহলে দেখো সিম্পল হয় আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তাহলে আর স্কোয়ার কত আসতেছে, এখানে আসতেছে 3p স্কোয়ার, আর এখানে আসতেছে কত প্লাস সবার সাথে পি স্কোয়ার আছে, সো 2p স্কোয়ার, আর ভিতরে কত আছে এখানে কস পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস বি মাইনাস কস এ মাইনাস কস সি। ওকে, আচ্ছা, সো তুমি যদি হচ্ছে পি স্কোয়ার কমন নিয়ে ফেলো তাহলেই আমাদের এই প্রমাণটা চলে আসতেছে। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, ইফ পসিবল এটাকে সূত্র আকারে মুখস্থ রাখবা। কেন? কারণ পরীক্ষায় চলে আসে। যেমন আমাদের এখানে দেখো কি বলতেছে, এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তার মানে সবগুলো কোণ কত, এ বি সি, সবগুলো কোণের মানই কত, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানেও ত্রিভুজের তিনটা বাহু সমান্তরালে তিনটা ফোর্স কাজ করতেছে, 3 নিউটন, 2 নিউটন আর 5 নিউটন। এখানে ম্যাগনিটিউডগুলো তো ভাই সেম ছিল, এখানে তো ভাই সেম না। আচ্ছা, সেম না, আই নো, অসুবিধা নাই, স্টিল আমাদের এই যে ফর্মুলাটা আছে, এই যে অরিজিনাল যে ফর্মুলাটা আছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, পারবো তো? আচ্ছা, তাহলে চলো আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমাদেরকে হচ্ছে লব্ধি বের করতে হবে। তাহলে লব্ধি আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, সব আগে হবে কি সবগুলো ফোর্সের সামেশন, বর্গের যোগফল। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এরপরে কি হবে প্লাস 2 ইন্টু কি এই দুটা ডট প্রোডাক্ট, তাহলে 3 ইন্টু 2 ইন্টু কস কত, কস কত, কস হবে হচ্ছে দেখো সবগুলোই তো হচ্ছে 100, সবগুলোই তো হচ্ছে 60 করে, এ বি সি সবগুলোই 60, তাহলে 180 মাইনাস 60 কত, 120, 120, 120, 120, তাহলে সবগুলোই হচ্ছে কস 120, কস 120 প্লাস এরপরে কত হবে 2 ইন্টু 5 ইন্টু কস 120, এরপরে কত হবে
প্লাস 3 ইন্টু 5 ইন্টু কস 120, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমাদের যা রেজাল্ট পাওয়া যায়, চলো দেখি কত আসে। সো কত আসতেছে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কস 120 প্লাস 2 ইন্টু 5 ইন্টু কস 120 প্লাস 3 ইন্টু 5 ইন্টু কস 120। ওকে, তাহলে আসতেছে আমাদের কাছে আর স্কোয়ার হচ্ছে 7। তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে √7। আর এর ভ্যালু কত? √7। কোথায় আছে এটা? সি নাম্বার অপশনে আছে, আর এর ভ্যালু √7, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ম্যাথটাকে আমরা, দেখো এই ম্যাথটাকে অলরেডি আমরা সহজ নিয়মে করছি। এই ম্যাথটাকে চাইলে কিন্তু হচ্ছে আমরা এই প্রসেসে করতে পারতাম, এই প্রসেসে করতে পারতাম, করি নাই, সহজ প্রসেসে করছি। এখন চাইলে এটাকে আরও সহজ করা যায়, আরও ছোট করা যায়। কেন? দেখো আমাদের যেহেতু এরা সমবাহু ত্রিভুজ বরাবর আছে, তার মানে তিনটা ফোর্স আসলে এইভাবে আছে, তিনটা ফোর্স আসলে এইভাবে আছে। এদের মধ্যবর্তী কোণটা আর কি 120 ডিগ্রি করে আছে। এই যে 2, 3, 5, এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি করে? 120 ডিগ্রি, কারণ তারা সমবাহু ত্রিভুজ বরাবর কাজ করতেছিল। আচ্ছা, তাহলে যেহেতু মধ্যবর্তী কোণটা সবার 120 ডিগ্রি করে আছে, আমরা না এই সিস্টেমটাকে এইভাবে চিন্তা করতে পারি, এটাকে ভাঙতে পারি কিভাবে? যে ভাই আমাদের কাছে 2, 2, 2, সব দিকে 2 এরকম ফোর্স বিশিষ্ট একটা সিস্টেম, প্লাস দেখো এইদিকে আমার টোটাল 2 লাগবে, অলরেডি 2 খরচ করে ফেলছি, তাহলে এইদিকে বাকি থাকবে কত? 0। এইদিকে আমার টোটাল লাগবে কত? 5, আমি 2 খরচ করে ফেলছি, তাহলে এখানে লাগবে কত? 3। এইদিকে আমার লাগবে 3, আমি 2 খরচ করে ফেলছি, তাহলে বাকি থাকবে কত? 1। এখন এইভাবে ভাঙছি কেন ভাইয়া? সবচেয়ে ছোট যে ফোর্সটা, সেই ছোট ফোর্সটাকে একদিকে সব দিকে রেখে বাকিগুলোকে এখানে যা মানে টোটাল সিস্টেম থেকে সবচেয়ে ছোট ফোর্স সব দিকে রেখে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার কাছে যা বাকি থাকে সেই সিস্টেমে দেখো 3টা ফোর্সের বদলে জাস্ট কয়টা ফোর্স আছে? 2টা ফোর্স আছে। এটা লব্ধি বের করা খুবই সহজ, তাই না? এখানে 1 নিউটন, এখানে 3 নিউটন, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ইজিলি বের করতে পারবা না? পারবা। ভাই এখানে কি হবে? তুমি তো জানো মধ্যবর্তী কোণ সেম, ম্যাগনিটিউডগুলো যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট কত আসবে? এটা রেজাল্টেন্ট আসবে 0। তাহলে সিস্টেমের ওভারঅল রেজাল্টেন্ট কত হবে? সিস্টেমের ওভারঅল রেজাল্টেন্ট হবে এটা রেজাল্টেন্টের সমান। তাহলে এটা রেজাল্টেন্ট কত ভাই? √4 কত? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু কজ 120, কজ 120, কজ 120 ফেলে হচ্ছে -1/2, এটা কাটাকাটি, তাহলে -3, এটা হচ্ছে কত? 10 -3 7, তাহলে √7, আবারও সেম আনসার আসলো। দেখছো? সো এটার চেয়েও ইজি প্রসেস হচ্ছে এটা, এভাবে সলভ করা। ওকে, বাট একমাত্র এটা সমবাহু ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করা যায়, আর এই নিয়মটা হচ্ছে জেনারেল। এটা অন্য কোনো ত্রিভুজ বরাবর যদি ফোর্স দেওয়া থাকে তখন অ্যাপ্লাই করা যাবে। আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমাদের কি বলতেছে চলো দেখি। বলতেছে আমাদের কাছে বেশ কিছু ফোর্স দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে এগুলোকে এবিসিডি বর্গক্ষেত্রের এই বাহু আর কর্ণ বরাবর অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো কথা। লব্ধি বের করতে বলছে সব মিলিয়ে। তাহলে চলো আমরা একটা বর্গক্ষেত্র আঁকা ফেলি। আসলে এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটা, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটা। তাহলে এটার নাম দিই এ, বি, সি আর হচ্ছে ডি। ওকে, আচ্ছা, তাহলে এই যে এবিসিডি বর্গক্ষেত্র আছে, আমাদের এ বি বরাবর কাজ করতেছে 1, তারপরে বিসি বরাবর কাজ করতেছে 2, এরপর আমাদের সিডি বরাবর কাজ করতেছে 8, এরপর আমাদের ডিএ বরাবর কাজ করতেছে 5, এরপর আমাদের ডিএ বরাবর 5। আচ্ছা, এরপরে দুইটা কর্ণ এসি আর বিডি বরাবর 5√2 আর 2√2। ওকে, তাহলে এই হচ্ছে একটা কর্ণ এসি, এই হচ্ছে একটা কর্ণ বিডি। ওকে, আচ্ছা, তাহলে এসি আর বিডি বরাবর দুইটা ফোর্স 5√2 আর 2√2 কাজ করতেছে। তাহলে এসি বরাবর, এই হচ্ছে এসি, এসি বরাবর কাজ করতেছে কত? 5√2, আর বিডি বরাবর কাজ করতেছে কত? 2√2। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের এই বর্গক্ষেত্রটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। সো বাহুর দৈর্ঘ্যটা আসলে আমাদের এখানে কাজে লাগতেছে না, আমরা এখানে জাস্ট
দিক নির্দেশ করতেছি, আবারও বললাম মান তো আর নির্দেশ করতেছি না। সো এই জন্য আমাদের বর্গের যে বাহুর দৈর্ঘ্য সেটা আসলে কাজে লাগতেছে না, ঠিক আছে? জাস্ট দিক বোঝানোর জন্যই হচ্ছে আমাদের কাছে বর্গটাকে ইউজ করা হয়েছে। যদি এমন হইতো যে বর্গের বাহুগুলো দ্বারা মান ও দিক দুইটাই হচ্ছে আমরা প্রকাশ করতেছি, তখন হচ্ছে আমরা বলতে পারতাম যে না, যেহেতু বর্গটার সব বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে সব দিক বরাবর আমার কাছে কি সমান ফোর্স আছে, ঠিক আছে? তখন কিন্তু আসলে ফোর্সের মানগুলো এরকম আলাদা আলাদা হইতে পারতো না। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন খেয়াল করে দেখো ভাই, এই দুটো জিনিস এদের সব মিলিয়ে দেখো একজন একজনের অপোজিটে কাজ করতেছে না? তাহলে যেহেতু একজন একজনের অপোজিটে কাজ করতেছে, সব মিলিয়ে এই দুটো জিনিসের লব্ধি কত হবে? উপরের দিকে 7 নিউটন। আবার এই দুটো জিনিস এরা আবার একজন একজনের অপোজিটে কাজ করতেছে, তাই না? 5 2 5 আর 2, তাহলে সব মিলে দেখা যাবে কি 5 - 2 সব মিলে এই বরাবর থাকবে হচ্ছে 3 নিউটন। তাহলে এইদিকে একটা ফোর্স আছে, এইদিকে একটা ফোর্স আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, আমরা হচ্ছে অলরেডি ছোট করে ফেলছি সিস্টেমটারে, আসলে আর ছোট করা যেতেছে না। তো চলো আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। তাহলে এই হচ্ছে, ধরো আমাদের কাছে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে আমরা দেখতে পাচ্ছি এটা যদি হচ্ছে মূল বিন্দু হয়, তাহলে ঠিক অপোজিট দিকে হচ্ছে আমাদের কাছে 3 নিউটন একটা ফোর্স আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে আমাদের কাছে 7 নিউটন একটা ফোর্স আছে। আচ্ছা, এরপরে আমাদের সাথে দেখো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, বর্গের কর্ণ বর্গের যে কোনো বাহুর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে বিডি যে কর্ণটা আছে, বিডি কর্ণটা বা 2√2, এই ফোর্স হচ্ছে কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এই ফোর্স হচ্ছে 2√2, এটা হচ্ছে কত কোণ করে আছে? 45 ডিগ্রি কোণ করে আছে, 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 45 ডিগ্রি। এরপরে আমাদের কাছে কি আছে? এরপরে আছে হচ্ছে 5√2। আচ্ছা, 5√2 হচ্ছে দেখো সি দিয়ে যাইতেছে, 5√2 সি দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে 5√2 সি দিয়ে যাচ্ছে এবং সেই দেখো এক্স অ্যাক্সিসের সাথে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তবে ক্লকওয়াইজ, তার মানে এইভাবে আছে। 5√2 জিনিসটা আসলে এইভাবে আছে, 45 ডিগ্রি এইভাবে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদেরকে ফুল সিস্টেমটা লব্ধি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো ফার্স্টে, আমরা হচ্ছে আর এক্স আর আর ওয়াই বের করবো। তাহলে আর এক্স কত আসবে? আর এক্স কত আসবে? আর এক্স আসবে হচ্ছে আমাদের, দেখো 2√2 cos 45 ডিগ্রি প্লাস 7 হচ্ছে এক্স অ্যাক্সের পজিটিভ ডিরেকশনের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি, যেহেতু এটা খাড়া উপরের দিকে। তাহলে 7 cos 90 প্লাস কত? 3 cos 180, এক্স অ্যাক্সের পজিটিভ ডিরেকশনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। তাহলে 3 cos 180। ওকে, আচ্ছা, আর 5√2 কত কোণ তৈরি করে? যদি কেউ বলো 45, তাহলে ভুল হবে, তবে যদি কেউ -45 লেখো তাহলে ঠিক আছে। মাথায় রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করলে পজিটিভ কোণ দিবা। তুমি যদি চাও ক্লকওয়াইজ কোণ হিসাব করতে পারো, তোমার যদি মনে হয় ক্লকওয়াইজ কোণ নিলে সুবিধা, না অসুবিধা নেই, বাট মাইনাস সাইনটা দিয়ে নিবা। তাহলে ক্লকওয়াইজে লিখলে কত? -45। তাহলে কত হবে? 2√2, 2√2 না 5√2, 5√2 cos -45। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আর এক্স এর ভ্যালু কত আসতেছে? আর এক্স এর ভ্যালু আসতেছে, দেখো cos 45 এর ভ্যালু কত? 1/√2। 7 cos 90 এর ভ্যালু কত? 0। 3 cos 180, cos 180 ভ্যালু কত? -1, তাহলে -3। cos -44 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, তাহলে +5। ওকে, আচ্ছা, তাহলে 5 + 2 7, 7 - 3 4, তাহলে আর এক্স এর ভ্যালু আসতেছে 4। এবার আমরা আর ওয়াই এর ভ্যালু হিসাব করব। আর ওয়াই এর ভ্যালু হিসাব করতে কি আসলে এত প্যারা খাওয়া লাগবে না, জাস্ট সিম্পলি কি করব? cos এর জায়গায় সাইন বসায় দিব। তাহলে 2√2 sin 45 প্লাস 7 sin 90 প্লাস হচ্ছে কত? 3 sin 180 প্লাস হচ্ছে কত? 5√2 sin -45। ওকে, আচ্ছা, তাহলে কত আসতেছে আর ওয়াই এর ভ্যালু? এখানে আসতেছে 2, এখানে আসতেছে 7, এখানে আসতেছে 0, আর এখানে আসতেছে কত? -5। তাহলে 7 + 2 9, 9 - 5 4, তাহলে আর ওয়াই এর ভ্যালু আসলো 4।
তাহলে আর কেমনে বের করে, একটু আগে বলছিলাম রুট ওভার আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই এর স্কোয়ার, ওই যে 1 আর 2 বর্গ করে যোগ। আচ্ছা, তাহলে কত আসতেছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 4√2। কত আসলো 4√2। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 4√2, যেটা আসলে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। সো নান অফ দেম ইজ দ্য কারেক্ট আনসার। ডি নম্বর অপশনে থাকা নান অফ দেম ইজ দ্য কারেক্ট আনসার। হোপফুলি সবাই ধরতে পারছি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আমাদের কি বলতেছে দেখো, আমাদের কাছে হচ্ছে 3টা বল পি আর কিউ আর তাদের লব্ধি আর আছে আর কি, এর ও বিন্দুতে ক্রিয়া করে। একটা ছেদক রেখা এদের 3টা ক্রিয়া রেখাকে যথাক্রমে এল এম আর এন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো আমাদেরকে হচ্ছে সেখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো চলো ছবিটা এঁকে ফেলি, কি বলতেছে আমাদেরকে, চলো দেখে ফেলি। আমাদের কাছে হচ্ছে এইভাবে 3টা বল আছে। এই হচ্ছে লেটসে কিউ, এই হচ্ছে লেটসে পি, আর এই হচ্ছে লেটসে আর, পি কিউ আর আর। ঠিক আছে, ওকে। আমরা একটা কাজ করবো, একটু এই যে ফোর্সটা আছে এটাকে আর একটু কাছে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু হচ্ছে এক্স অ্যাক্সিসও ড্র করে ফেললাম। তো ধরো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর কি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। ফোর্সগুলো কত কত, এই হচ্ছে আমাদের কিউ ফোর্স, এটা হচ্ছে আমাদের পি ফোর্স, আর এই হচ্ছে আমাদের লব্ধি আর। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের একটা ছেদক রেখা আঁকতে হবে, ছেদক রেখা। সো এই হচ্ছে আমাদের লেটসে ছেদক রেখা। ওকে, আচ্ছা, তাহলে ছেদক রেখাটা আমাদের এমনভাবে আছে, বা ধরো ছেদক রেখা কোশ্চেনে দেওয়া ছিল, ছেদক রেখা তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এক্স অ্যাক্সিস এমনভাবে আঁকছি যেটা ছেদক রেখার সাথে লম্ব হয়। ওকে, আচ্ছা, তাহলে ছেদক রেখাটা আমাদের পি কিউ আর আর এদের যে ক্রিয়া রেখা আছে তাদেরকে কোথায় কোথায় ছেদ করতেছে। দেখো বলা আছে কোশ্চেনে পি কিউ আর কে যথাক্রমে এল, তাহলে পি কে ছেদ করতেছে এল এ, কিউ কে ছেদ করতেছে এম এ, আর এম এ, আর আর কে ছেদ করতেছে কোথায়, আর কে ছেদ করতেছে এন বিন্দুতে, আর কে ছেদ করতেছে এন বিন্দুতে। ঠিক আছে, এল এম এন। ওকে, ভালো কথা। তো দেখো আমাদের যে এক্স অ্যাক্সিস ড্র করছিলাম, ধরো সেই এক্স অ্যাক্সিসকে ছেদ করতেছে ডি বিন্দুতে। কোথায় ছেদ করতেছে, ডি বিন্দুতে। ওকে, আচ্ছা। এখন ভাই সিম্পলি তুমি আমি সবাই জানি আর এক্স ইকুয়ালস টু কত, আর এক্স ইকুয়ালস টু কত, পি এক্স প্লাস কিউ এক্স। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর এক্স তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আর এর কম্পোনেন্ট, সেটা কত হবে আর ইন্টু ওই বরাবর দিক কোসাইন। তাহলে আর ইন্টু ওই বরাবর, তাহলে এই বরাবর দিক কোসাইন কত, দেখো আর এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, এন ও ডি। তাহলে আর ইন্টু কত হবে, কজ এন ও ডি, কস কোণ এন ও ডি। আচ্ছা, পি কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, এল ও ডি, পি কত ডিগ্রি কোণ তৈরি করে, এল ও ডি। তাহলে পি ইন্টু কত হবে, কস এল ও ডি। ওকে, প্লাস কিউ এক্স, কিউ এক্স দেখো, তাহলে কিউ এক্স হচ্ছে কত, কিউ ইন্টু কস এম ও ডি, কিউ ইন্টু কস এম ও ডি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবার এই যে কোণগুলো আছে কজ অনুপাত, তাই না, সবগুলো এগুলোকে আমরা অনুপাত আকারে লিখবো আর কি, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা অ্যাকচুয়ালি অনুপাত আকারে লিখবো। তাহলে দেখো এন ও ডি, এন ও ডি, এই ত্রিভুজের দিকে তাকাও, এন ও ডি এটা আসলে কত, কজ এন ও ডি, এই কোণের কজ নিচ্ছে এই ত্রিভুজে, তাহলে সেটা কত হবে, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে কত, ও ডি বাই ও এন, ও ডি বাই ও এন। তাহলে আর ইন্টু ও ডি বাই ও এন। সেম ওয়েতে আমরা দেখতে পাবো পি ইন্টু আসবে তোমার ও ডি বাই ও এল, আর কিউ ইন্টু আসবে ও ডি বাই হচ্ছে ও এম। ঠিক আছে, আচ্ছা। তো দেখো ওডি হচ্ছে সবার সাথে কমন আছে, কাটাকাটি করে ফেলা যাবে। মানে তুমি হচ্ছে যেই ত্রিভুজই নাও না কেন, তুমি এখান থেকে যেই ত্রিভুজই নাও না কেন ওডি সবার সাথেই আছে। এই ত্রিভুজ নিলেও ওডি আছে, এই ত্রিভুজ নিলেও ওডি আছে, এই ত্রিভুজ নিলেও ওডি আছে। সো ওডি এমনিতেই সবার সাথে আছে, সো এই কমন পার্টে কাটাকাটি যাচ্ছে আর কি, এই আর কিছু না। আচ্ছা, তাহলে ওডি যদি হচ্ছে আমরা কাইটা ফেলি, আমাদের কাছে কি চলে আসতেছে, আর বাই ও এন ইকুয়ালস টু কত,
বাই ও এল প্লাস কিউ বাই ও এম। তাহলে আর বাই ও এন ইকুয়ালস টু কত? পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম। ঠিক আছে, ওকে। আশা করি হচ্ছে সবাই এটা ধরতে পারছি, বুঝতে পারছি। তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে দেখি আমাদের কাছে কি আছে। আচ্ছা, আমাদের কাছে বলতেছে বেশ কিছু বেগ আছে। সো এটা হচ্ছে প্রথম যে বেগটা আছে 10 মিটার পার সেকেন্ড, তার সাথে অপর বেগগুলো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 145 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই হচ্ছে ধরো আমাদের 10 মিটার পার সেকেন্ড এবং এক্স অ্যাক্সিস আসলে এ বরাবরই আছে। তারপরে বলতেছে 20 মিটার পার সেকেন্ড, সে হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড সে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, এরপরে 40 মিটার পার সেকেন্ড সে 90 ডিগ্রি কোণ তৈরি করে। 40 মিটার পার সেকেন্ড সে 90 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে 50 মিটার পার সেকেন্ড সে 135 ডিগ্রি কোণ তৈরি করে। একশো 35 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদেরকে লব্ধির মান আর দিক বের করতে হবে। তাহলে আমাদের আর এক্স ইকুয়ালস টু কত? 10 cos 0 ডিগ্রি, কারণ 10 যেদিকে এক্স অ্যাক্সিস সেই দিকে। এরপরে কত? 20 cos 45 ডিগ্রি, 30 cos 60 ডিগ্রি, এরপরে কত? প্লাস 40 cos 90 ডিগ্রি প্লাস 50 cos 135 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর এক্স এর ভ্যালু কত আসতেছে? 10 প্লাস 10√2 প্লাস 15 প্লাস 0, আর এটা হচ্ছে কত? -25√2। cos 135 হচ্ছে -1/√2, সো -25√2। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আর এক্স এর ভ্যালু আসতেছে 10 প্লাস 15 হচ্ছে 25, 10√2 -25√2, তাহলে এটা হচ্ছে -15√2। ওকে, সো দিস ইজ আর এক্স, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবার যদি আমি আর ওয়াই বের করি, সেম ওয়েতে জাস্ট কজের জায়গায় সাইন বসাইলে হয়ে যাবে। তাহলে 10 sin 0 ডিগ্রি প্লাস 20 sin 45 ডিগ্রি, এরপরে কত? প্লাস 30 sin 60 ডিগ্রি, এরপরে কত? প্লাস 40 sin 90 ডিগ্রি, এরপরে কত? প্লাস 50 sin 135 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে আর ওয়াই এর ভ্যালু কত আসতেছে? আর ওয়াই এর ভ্যালু আসতেছে 0 প্লাস 10√2 sin 60 ভ্যালু কত? √3/2, তাহলে হচ্ছে 15√3 sin 90 ভ্যালু কত? 1, তাহলে হচ্ছে 40 sin 135 এর ভ্যালু কত? -1/√2, তাহলে -25√2। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আর ওয়াই এর ভ্যালু। আর ওয়াই এর ভ্যালুটা, আচ্ছা, আমরা আর এর ভ্যালুটা বের করার জন্য কি করব? আর এর ভ্যালু হচ্ছে √r(x² + ry²। সো অবশ্যই রেজাল্টটা ভালো কোনো কিছু আসতেছে না, বুঝতেই পারতেছি, দশমিকে আসবে, মোটামুটি বিচ্ছিরি মানই আসবে। আচ্ছা, আর এক্স কত? 25 - 15√2 এটার হোল স্কোয়ার, প্লাস আর ওয়াই কত? এটা আসবে 15√3 প্লাস 40 মাইনাস 15√2 হোল স্কোয়ার। ওকে, তাহলে আসতেছে কত? 44.93, 44.93 নিউটন, 44.93 নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্টেন্টের ভ্যালু, 44.93 নিউটন। আশা করি সবাই ধরতে পারছো। আচ্ছা, তো আমাদেরকে ডিরেকশনও বের করতে হবে, লব্ধির দিকও বের করতে হবে। তাহলে থিটা ইকুয়ালস টু আসবে tan ইনভার্স অফ আর ওয়াই বাই আর এক্স। সো tan ইনভার্স অফ আর ওয়াই বাই আর এক্স। ওকে, আচ্ছা, আগে আমরা একটু দেখে নিই যে আর এক্স আর ওয়াই কোনটার মান কীরকম আসে। সো 25 - 15√2, এটা কি পজিটিভ? এটা পজিটিভ। আর এটা হচ্ছে কত? 15√3 প্লাস 10√2 প্লাস 40 মাইনাস 25√2।
আচ্ছা, এটা মাইনাস হবে না, আসলে এটা প্লাস হবে। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। আমরা একটু ভুল করছি, অসুবিধা না, ঠিক করতেছে। আচ্ছা, দুইটাই পজিটিভ। তাহলে দুইটাই যেহেতু হচ্ছে পজিটিভ, tan ইনভার্স অফ 25 মাইনাস 15√2 ডিভাইডেড বাই হচ্ছে আনসার। এটা আসতেছে হচ্ছে 1.87। রাইট। এটা হচ্ছে কত, 25 যোগ 10, এটা হবে 35√2। এটা একটু ঠিক করি, তারপর আমরা সামনে যাই। তাহলে এটা কত, 115.54। ওকে, 115.54, এটা হচ্ছে আমাদের লব্ধিটা। আর আমরা এরপরে অ্যাঙ্গেল বের করতেছিলাম। সো tan ইনভার্স অফ r(x/r)y, r(x) কত, 25 মাইনাস 15√2 ডিভাইডেড বাই r(y) কত, 15√3 প্লাস 40 প্লাস হচ্ছে কত, 35√2। এটা আসতেছে আমাদের কাছে 1. ও, উল্টা লিখছি তো আমি, এটা হতে হবে হচ্ছে r(y/r(x), তাই না? সো এটা হবে r(y/r(x), তাহলে এটা 90 মাইনাস করতে হবে, 90 মাইনাস আনসার। হ্যাঁ, তাহলে 88.12 ডিগ্রি। ওকে, আচ্ছা। সো এটা বলা যায় হচ্ছে প্রায় এই দিকেই থাকবে, মানে আসলে ম্যাক্সিমাম ফোর্সই উপরের দিকে কাজ করতেছে, ম্যাক্সিমাম ফোর্সই উপরের দিকে কাজ করতেছে, এক্স এক্সের পরিসরে নাই। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি সব মিলিয়ে নদীটা আসলে উপরের দিকে আসলে থাকতেছে। আচ্ছা, সো এটা আমাদের হয়ে গেল, হোপফুলি বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে আমরা একটু সাম্যাবস্থা নিয়ে কাজ করতে চাচ্ছি। সাম্যাবস্থা মানে লব্ধির মান শূন্য, এতটুকুই, সিম্পল হিসাব, আর কিছু না। লব্ধির মান শূন্য মানে কি? লব্ধির মান শূন্য মানে কি? লব্ধির মান শূন্য মানে আর এক্স এর মানও জিরো, সাম্যাবস্থার এক্স উপাংশও জিরো, আবার আর ওয়াই এর মানও জিরো, সাম্যাবস্থার ওয়াই উপাংশ জিরো, এইটি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কাছে কি বলতেছে দেখো, আমাদের কাছে একটা লম্বিক তল আছে যেখানে 10 কেজি ওয়েট পরিমাণের একটা বস্তুর সাথে 5 কেজি ওয়েট পরিমাণের একটা বস্তু, 5 কেজি ওয়েট পরিমাণের একটা আনুভূমিক বল, তারপর আনুভূমিকের সাথে কার্যকর 60 ডিগ্রি কোণে কার্যকর এফ কেজি ওয়েটের একটা বল, আর এফ এর উপর লম্বভাবে কার্যকর আর কেজি ওয়েটের একটা বল সাম্যাবস্থায় আছে। আমাদেরকে হচ্ছে এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। সো এক্স কম্পোনেন্ট নিয়ে কাজ করলে একটা প্রমাণ হয়ে যাবে, ওয়াই কম্পোনেন্ট নিয়ে কাজ করলে আরেকটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? ছবির দিকে তাকাও। লম্বিক তলে 10 কেজি ওয়েট পরিমাণ একটা বস্তুর সাথে 10 কেজি ওয়েট পরিমাণ একটা বস্তু তার মানে ওজন কোন দিয়ে কাজ করো, নিচের দিকে। আচ্ছা, 5 কেজি ওয়েট পরিমাণ একটা আনুভূমিক বল, এই যে 5 কেজি ওয়েট পরিমাণ একটা আনুভূমিক বল, তারপরে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এফ পরিমাণ বল, আর এফ এর উপর লম্বভাবে আর কেজি বল। এই হচ্ছে সব কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো, আমাদের এখানে যেহেতু সাম্যাবস্থা তার মানে আর এক্স কত, 0। আর এক্স কেমনে বের করবো? ফার্স্টে দেখো 5, তাহলে 5 ইন্টু কত, cos 0, কারণ 5 যেদিকে এক্স অ্যাক্সিস সেই দিকে। এরপরে কত আছে আমাদের কাছে, এফ cos 60। ওকে, আচ্ছা, এরপরে কত আছে, আর cos কত হবে? দেখো, আর cos আসবে, খেয়াল করে দেখো ভাই, 90 প্লাস 60 টোটাল কত, 150 ডিগ্রি। তাহলে আর cos নিব আমরা 150 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপরে আছে 10, তাহলে 10 cos কত হবে, টোটাল 270 ডিগ্রি। এভাবে চিন্তা করো, বা এদিক থেকে চিন্তা করতে পারো, তাহলে -90, এদিক থেকে চিন্তা করলে কত, 270 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম -90 লিখলাম, ইকুয়ালস টু কত, 0। ওকে, 5 cos 0 হচ্ছে 5, এফ cos 60 হচ্ছে হাফ এফ, আর cos 150 হচ্ছে -√3/2 আর cos -90 এর ভ্যালু 0, সো দিস ইজ 0। সবাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 10 প্লাস এফ -√3r ইকুয়ালস টু 0, 10 প্লাস এফ -√3r ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে, আশা করি ধরতে পারছো, এফ -√3r প্লাস 10 ইকুয়ালস টু 0। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই, পরবর্তী ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথে আমাদের কাছে কি আছে। ওকে, তাহলে নেক্সট ম্যাথ বলতে নেক্সট পার্টে আর কি। নেক্সট পার্টে আমাদের কাছে আছে হচ্ছে পরের পার্টটুকু, সেটার জন্য হচ্ছে আমরা আর ওয়াই নিতেছি। তাহলে আর ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে সিম্পলি কি করবো, যেখানে যেখানে হচ্ছে কস ছিল সেখানে সেখানে সাইন বসায় দিব। তাহলে 5 sin 0 ডিগ্রি প্লাস এফ সাইন 60 ডিগ্রি প্লাস হচ্ছে কত, আর সাইন 150 প্লাস হচ্ছে কত, 10 সাইন -90। ওকে, এটার ভ্যালু 0, তাহলে এটা আসতেছে 0,
এটা হচ্ছে √3/2f, ওইটা আসবে হচ্ছে আমাদের হাফ, আর এটা আসবে হচ্ছে -10 = 0। তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, √3f প্লাস আর -20 = 0 হয়ে গেল প্রমাণ। ওকে, তাহলে ইজি ছিল এটা, আশা করি ধরতে পারছি। এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট নিয়ে হিসাব করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, আর সাম্যাবস্থা যেহেতু এই জন্য রেজাল্টেন্ট জিরো মানে কি এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টও জিরো। ওকে, আমাদের কাছে এখানে একটা এমসিকিউর মতো আছে। কি বলতেছে আমাদেরকে, একটা কণা আছে, এই হচ্ছে একটা কণা এ, এই হচ্ছে একটা কণা এ, এই এ কণার উপর এই যে ছবিতে দেখানো বলগুলো কাজ করতেছে। ঠিক আছে, আমাদেরকে এখান থেকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এস আর ডাব্লিউ এর মাধ্যমে টি এর মান বের করতে হবে। টি এর মানটা বের করবো, সেখানে এস আর ডাব্লিউ থাকবে, পি থাকবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেহেতু জানি এখানে সাম্যাবস্থা আছে, কোশ্চেনে বলে দিয়েছে সাম্যাবস্থার কথা, তার মানে রেজাল্টেন্ট জিরো, তাহলে রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট জিরো, আবার ওয়াই কম্পোনেন্টও জিরো। সো আমরা যদি হচ্ছে একটু ওয়াই কম্পোনেন্ট নিয়ে কাজ করি, তাহলে মনে হয় আমাদের টিটা সহজে চলে আসে। তো যদি হচ্ছে আমরা একটু ওয়াই কম্পোনেন্টের দিকে তাকাই, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু জিরো, তাহলে পি যেদিকে এক্স সেই দিকে, তাহলে পি এর কোণটা হচ্ছে জিরো, তাহলে পি সাইন জিরো, প্লাস টি হচ্ছে এক্স এর সাথে 90 ডিগ্রি কোণ, তাহলে টি সাইন 90। এরপরে এস হচ্ছে এক্স এর সাথে কত ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি হইলে এটা 45 ডিগ্রি, তাহলে 45 যোগ 90 হচ্ছে 135 ডিগ্রি, তাহলে এস সাইন 135 ডিগ্রি। এরপরে কত, ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কত 180 যোগ 45, তাহলে হচ্ছে ডাব্লিউ সাইন 225 ডিগ্রি। ওকে, আচ্ছা, এই পুরো জিনিসটার রেজাল্ট কত, পুরো জিনিসটার রেজাল্ট হচ্ছে জিরো। ওকে, ভালো, তাহলে এখানে কত আছে, এখানে আছে জিরো, এখানে আছে টি, এখানে আছে হচ্ছে s/√2, সাইন 135 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে s/√2, সাইন 225 এটা হচ্ছে -1/√2, তাহলে এটা হবে -w/√2 = 0। তাহলে টিকে এক পাশে রেখে বাকি সবাইকে আরেক পাশে পাঠিয়ে দিলেই কিন্তু টি এর ভ্যালুটা চলে আসতেছে। তাহলে সেটা কত আসতেছে, টি এর ভ্যালু আসতেছে -w হয়ে যাবে +w, +s হয়ে যাবে -s। তাহলে যদি হচ্ছে আমরা 1/√2 কমন নিই, এটা কত আসে, w - s, 1/√2 ইন্টু w - s। ঠিক আছে, ওকে, কোথায় আছে এটা, এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথে আমাদের কাছে কি আছে। ওকে, আমাদের আছে ক্লাসের লাস্ট ম্যাথ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা হেলানো তল নিয়ে কথাবার্তা বলতেছে। সো আমাদের কাছে একটা মসৃণ হেলানো সমতল আছে, যার দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে 4 কেজি 5 কেজি ওয়েট, এই দুটো বল আলাদা আলাদাভাবে কাজ করে, আলাদা আলাদা দুটো সিস্টেমে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, অর্থাৎ সাম্যাবস্থা আছে। আচ্ছা, অনেক কথাবার্তা বলে ফেলছেন ভাইয়া, একটু ছবি এঁকে দেন। চলো আমরা ছবি আঁকি, দেখি এখানে আসলে কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে, দেখো এরকম একটা হেলানো তল আছে, এরকম একটা হেলানো তল আছে, আবার এটাকে একটু বড় করে আঁকি। হ্যাঁ, আবার সেম ভাবে এখানে একটা হেলানো তল আছে। ঠিক আছে, দুইটারই হচ্ছে তোমার কোণটা সমান, কি বলো এটাকে, এটাকে একটু হচ্ছে ছোট করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো দুইটার ক্ষেত্রেই দেখা যাবে তোমার এই যে হেলানোর রিলেটেড এই যে কোণটা থাকে, হেলানো তলের সাথে রিলেটেড যে কোণটা থাকে, হ্যাঁ, এই কোণটা হচ্ছে দুইটা তলেরই সমান, মানে পুরো সিস্টেম দুইটা সেমই। এবং দুইটা সিস্টেমই হচ্ছে তোমার কাছে একটা এরকম অবজেক্ট আছে, এই হচ্ছে একটা অবজেক্ট, এই হচ্ছে একটা অবজেক্ট। তো ভাইয়া, এই অবজেক্টটার ওজন যদি খাড়া নিচের দিকে কাজ করে এভাবে, লেটস সে হচ্ছে এটার ওজন ডাব্লিউ, তাহলে ডাব্লিউ এর আমরা দুইটা উপাংশ পাই। একটা পাই কি, এই হেলানো তলের সাথে লম্ব দিকে, আর একটা পাই হেলানো তলের সমান্তরালে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোণটা দেখা যায় থিটা, জ্যামিতি দিয়ে প্রমাণ করা যায়, প্রমাণটা আমি দেখাচ্ছি না, ফিজিক্সে তোমরা এটা অনেকবার পাইছো। এই কোণটা থিটা হলে এই কোণটা আসলে থিটা হয়, তাহলে থিটার দিকে উপাংশ হবে ডাব্লিউ কস থিটা, আর তার সাথে লম্ব দিকে উপাংশ হবে ডাব্লিউ সাইন থিটা, তাই না? সেম জিনিসটা এই জায়গাতে, এটা ডাব্লিউ, এই কোণটা থিটা, তাহলে এটা আসবে হচ্ছে ডাব্লিউ কস থিটা, আর তার সাথে লম্ব হবে থাকবে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। ওকে,
ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ফার্স্টে বলতেছে একটা হচ্ছে দুইটা বল, একটা 4 আর 5। 4কে আমরা অ্যাপ্লাই করতেছি সমতলের, এই হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর। 4কে অ্যাপ্লাই করতেছি হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর। তাহলে এইভাবে হচ্ছে আমি একটা ভর দিতেছি, আর পরের বার অ্যাপ্লাই করতেছি কি ভূমির সমান্তরাল। এই যে ভূমি, আমাদের সেই ভূমির সমান্তরাল, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা সিস্টেম, দুইটা ফোর্স, একটা 4 একটা 5, একটা হেলানো তলের সমান্তরাল, একটা ভূমির সমান্তরাল, এই দুইটা বল আলাদা আলাদাভাবে আমাদের এই বস্তুটাকে ধরে রাখতে পারে, অর্থাৎ এই সিস্টেমের সাম্যাবস্থা তৈরি করতে পারে। আমাদেরকে ডাব্লিউ এর মানটা বের করতে হবে। ওকে, সো ভাইয়া আমাদের এখানে দেখো আরও একটা ফোর্স কিন্তু আছে, সেটা হচ্ছে কি রিয়াকশন ফোর্স। এই যে আমাদের বস্তুটা তলের উপর ডাব্লিউ কস থিটা ফোর্স দিতেছে, তাহলে নিশ্চয়ই তল বস্তুর উপর একটা ফোর্স দিবে, রিয়াকশন ফোর্স দিবে, সেটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত আর, রিয়াকশন ফোর্সের মানটা হচ্ছে আর। আচ্ছা, তো আমাদের ফার্স্ট সিস্টেমটা খেয়াল করি, এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় সিস্টেমে যাই। ফার্স্ট সিস্টেমে দেখো আমাদের যেহেতু সাম্যাবস্থা আছে, তার মানে সব দিকেই হচ্ছে লব্ধি বলের মান শূন্য। তার মানে নিশ্চয়ই এই যে দুটো অপোজিট ফোর্স আছে 4 আর ডাব্লিউ সাইন থিটা, যেহেতু বস্তুটা এক জায়গাতেই আছে, এদিক সেদিক করতেছে না, তাহলে নিশ্চয়ই এই দুটো ফোর্স সমান। তার মানে 4 ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা, তাই না? 4 ইকুয়ালস টু কত ডাব্লিউ সাইন থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর ভ্যালু কত পাই? ডাব্লিউ এর ভ্যালু পাচ্ছি আমরা বা 4কে হচ্ছে ওই পাশে পাঠায় দিই, তাহলে ডাব্লিউ বাই 4 হচ্ছে সাইন থিটা। তাহলে সেখান থেকে আমাদের 1 বাই সাইন থিটা বা কোসেক থিটার ভ্যালু হচ্ছে 4 বাই ডাব্লিউ। কোসেক থিটার ভ্যালুটা কত? কোসেক থিটার ভ্যালুটা হচ্ছে 4 বাই ডাব্লিউ। রাইট, দাঁড়াও, আচ্ছা একটু ভুল লিখছি আমরা, এটা হবে হচ্ছে কোসেক থিটার ভ্যালু আসবে হচ্ছে ডাব্লিউ বাই 4। কোসেক থিটার ভ্যালুটা আসবে ডাব্লিউ বাই 4। ওকে, আচ্ছা থাকলো এটা। এবার এখানে আসি আমরা, আমাদের এই জায়গাতে দেখো এই যে 5, এই 5 হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণ তৈরি করে? দেখো 5 নিজে ভূমির সমান্তরালে, তাহলে 5-এর সাথে থিটা কোণে, 5-এর সাথে থিটা কোণে, এই কোণটা থিটা, কারণ হচ্ছে কি এই রেখা আর এই রেখা সমান্তরাল, এটা ছেদক রেখা, ছেদক রেখা, তাহলে এই কোণটা থিটা, এই কোণটাও থিটা, অনুরূপ কোণ। তাহলে এই কোণ যদি থিটা হয়, তাহলে এই বরাবর 5-এর উপাংশটা কত হবে? এই বরাবর 5-এর উপাংশ হবে 5 cos থিটা, আর তার সাথে লম্ব বরাবর, তার মানে হচ্ছে এই বরাবর উপাংশটা কত হবে? 5 sin থিটা। তার মানে নিচের দিকে এখন তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, এখানে কিন্তু দুইটা ফোর্স, একটা ডাব্লিউ cos থিটা, একটা কত 5 sin থিটা। আচ্ছা, যাই হোক, তাহলে আবারও সেম কাহিনী, 5 cos থিটা ডাব্লিউ sin থিটা পরস্পর সমান হবে সাম্যাবস্থার জন্য, তাহলে ডাব্লিউ sin থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। তাহলে ভাই আমাদের এখানে কথা পাচ্ছি ডাব্লিউ বাই 5 হচ্ছে cot থিটা। ওকে, আচ্ছা, তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমি যদি হচ্ছে তোমার থিটা সরাইতে পারি, তাহলেই হচ্ছে আমাদের ডাব্লিউ এর মানটা চলে আসবে। তাহলে কেমনে সরাবো? দেখো কোসেক থিটার কট থিটার মধ্যে সম্পর্ক কি? কোসেক থিটা স্কোয়ার মাইনাস কট থিটা স্কোয়ার ইকুয়ালস টু 1, এটি আমরা কাজে লাগাবো। তাহলে যেহেতু কোসেক থিটা স্কোয়ার মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার, কোসেক কত? W/4, তাহলে কোসেক স্কোয়ার কত? W স্কোয়ার বাই 16, তাহলে W স্কোয়ার বাই 16 মাইনাস কট কত? W/5, তাহলে কট স্কোয়ার কত? W স্কোয়ার বাই 25 মাইনাস W স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1। ঠিক আছে? ওকে, তাহলে 25 W স্কোয়ার মাইনাস 16 W স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 25 ইন্টু 16 ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে 9W স্কোয়ার ডিভাইডেড বাই 25 ইন্টু 16 ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে W স্কোয়ার ইকুয়ালস টু কত? 25 ইন্টু 16 ডিভাইডেড বাই 9, তাহলে W এর ভ্যালু কত? W এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, তাহলে W ইকুয়ালস টু কত আসে? 20/3। W এর ভ্যালুটা কত? 20/3। ওকে, আচ্ছা, তাহলে বের করে ফেললাম ইজিলি, এবং এই ম্যাথটা কিন্তু ভাই বইয়েতে আসছে। তো তোমার এখানে 4 আর 5-এর জায়গায় পি আর কিউ দেওয়া থাকতে পারে, তখন একটা প্রমাণ আসে, ওইটাও মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে দেয়, ওইটাও একটু শিখে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, সেম প্রসিডিউর পুরোপুরি, এটা আলাদা কোনো কিছু না, জাস্ট 4 আর 5-এর জায়গায় পি আর কিউ ভেরিয়েবল দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের লেকচার 2। হোপফুলি সবাই লেকচার 2 ঠিকঠাক মতো বুঝতে পারছো, ধরতে পারছো। ইনশাল্লাহ সবার সাথে লেকচার 3-তে দেখা হবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।